সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার ভৌতিক গল্প চ্যানেলে। তো আজকের কাহিনী হচ্ছে আতর। তো আতরকে নিয়ে আজ আমি তোমাদেরকে কাহিনী শোনাবো। কাহিনীটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব বা ফলো করবে, এবং তোমরা ফেসবুক না ইউটিউব থেকে দেখছো নিশ্চয়ই তোমরা জানাবে, অর্থাৎ তোমরা কোথা থেকে আমার কাহিনীটি শুনছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকে আমি আতর কাহিনীর প্রথম পর্বটা তোমাদেরকে শোনাবো। তোমরা মন দিয়ে শুনবে, এবং এই কাহিনীটি বেশ কয়েকটি পার্ট রয়েছে, সেটা তোমরা একের পর এক শুনতে পাবে এবং জানতে পারবে। তো আজকে আমি প্রথম পর্বটা তোমাদেরকে শোনাচ্ছি, কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। কলিং বেলটা বাজতে গিয়ে হাতটা সরিয়ে আনলো সৌমেন। খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। একটু ঠেলে ভেতরের দিকে ঢুকতেই ক্যাঁচা ক্যাঁচা ক্যাঁচ ক্যাঁচ করে মৃদু আওয়াজ হলো। সৌমেন ধীমে গলায় ডাক দিল, অরিত্র, 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 আছিস নাকি রে? কোনো সাড়া শব্দ না পেয়ে বুকের ভেতরটা একটু কেঁপে উঠল যেন। ছেলেটার কিছু হলো না তো? কয় মাস ধরে যেসব আজগুবি কথা বলছিল, আর বলছিলই বা ভাবছি কি করছিল তাও। হে ভগবান! হতাশায় ভাবতে ভাবতে ডুবতে ডুবতে ছেলেটা কিছু আর করে না বসে। এসব এলোমেলো ভাবনার মধ্যেই সৌমেনের চোখ দুটো গেল টেবিলের ওপর। একটা খোলা খাতার পাতা টেবিলের ওপর জানালার সামনে রাখা। জানালা দিয়ে বয়ে আসা মৃদু হাওয়ায় পাতাগুলো হালকা নড়াচড়া করছে। সেদিকে একটু এগিয়ে যেতেই চমকে উঠল সৌমেন। ঠিক যা সন্দেহ করছিল তাই। খাতার ডান দিকের পৃষ্ঠায় একটা ছবি আঁকা। তাতে পাতাটার মধ্যিখান বরাবর একটা নীলাভ ষড়ভুজ, আর মাঝে মাঝে মানব মস্তিষ্কের দাগের স্কেচ করা। মস্তিষ্কের স্কেচটি গোলাপি কালার দিয়ে করা, আর বাঁ দিকের পাতাটিতে কী সব লেখা। তার ওপরে লেখা আছে, কয়েক সেকেন্ডে স্বপ্ন পূরণ। তোমরা কাহিনীটা এখন কিছুটা বুঝতে পারবে না, কিন্তু ভেতরের দিকে যত গভীরের দিকে আমি যাব আর তোমরা যে শুনছো, তখন তোমরা কাহিনীটা পুরো বুঝতে পারবে এখানে ব্যাপারটা আসলে কি ঘটছে। তো সমস্ত ব্যাপারটা দেখে সৌমেনের মনের ভীতিটা আরও তীব্র হলো। খাতাটা বন্ধ করে পাশেই রাখা একটা ক্রিস্টাল পেপারের ওয়েব তার ওপর চাপা দিতে যেতেই তার কাঁধে একটা হাত ছুঁলো। অদ্ভুত একটা শিহরণে হঠাৎ সৌমেনের হাত থেকে ওয়েবটা পড়ে যেতেই আরেকটা হাত লুফে নিল সেটা। সৌমেন চমকে পিছনে ফিরে দেখলো অরিত্র দাঁড়িয়ে আছে। একটা স্বাভাবিক ব্যাপার, তুমি একটা দাঁড়িয়ে আছো, কেউ যদি তোমার পিছন থেকে হাত দিয়ে দেয় কাঁধে, নিস্তব্ধ ঘরে কেউ নেই, তখন কীরকম একটা হবে, সেরকম একটা ব্যাপার এখানে ঘটনাটা ঘটেছে। ঠিক এভাবেই ভাগ্যকে বাঁচিয়ে রাখতে হয় বন্ধু। তার মধ্যে লুকিয়ে রাখা সৌভাগ্যগুলোকে লুফে নিতে হয়, কিন্তু ভেঙে গুঁড়িয়ে যেতে দিতে না কোনো বিরূপ পরিস্থিতিতে, বুঝলি? মৃদু হেসে বলে উঠল অরিত্র। এখানে ব্যাপারটা হচ্ছে, যার জন্য করি চুরি সেই বলে আমায় চোর। এখানে যার জন্য সে এসেছে সে, আর যার ভয় পাচ্ছিল সেই যদি তাকে ঘুরে এসে ভয় দিয়ে দেয়, মানে অর্থাৎ ভয় দেখিয়ে দেয়, তখন ব্যাপারটা কি ঘটে, সেরকম ঘটনাটা এখানে ঘটেছে। সৌমেন তাকিয়ে দেখলো অরিত্রের চোখ দুটো লাল হয়ে আছে। ও বিরক্ত হয়ে বলতে শুরু করলো, স্বাভাবিক ব্যাপার, একজন বন্ধু যেহেতু খেপিয়ে তুলেছে চোখ তো লাল হবেই। তারপর কি আর বলবো, এখানে সেরকমই ব্যাপারটা ঘটেছে। তার মানে তুই কাল রাতেও ঘুমাসনি? এসব কি করেছিস? আর এগুলো কি করেছিস তুই খাতায়? তোর কি কোনো আক্কেল নেই? তো বন্ধু সারা রাত না ঘুমিয়েই এইসব ছবি আঁকছে দেখে তো আরেক বন্ধু বলছে তোর কি কোনো আক্কেল নেই? আর এসব কী সব লাল নীল এঁকে ফেলেছিস? তখন অরিত্র বলল, আরে শোন, তোকে কিছু কথা বলি। বলে বলপূর্বক সৌমেনকে টেনে নিয়ে বিছানায় বসালো অরিত্র।
আর না, আমার এসব শোনার বা জানার কোনো ইচ্ছাই নেই। এতদিনে তুই তো চলছিল এই টোটকা ওই টোটকার প্রয়োগ, কিন্তু এগুলো আবার কি? ছবি এঁকেছিস কেন? তো আমাদের অরিত্রবাবু এই টোটকা ওই টোটকা এসব করে বেড়ায়, তো এই আবার ছবি আঁকা দেখে তার বন্ধু বলছে, এগুলো আবার কি নতুন পাগলামি শুরু করেছিস? তখন অরিত্র বলছে, আরে বন্ধু একটু শান্ত হ, আগে বলছি সব। কি আর নতুন করে বলবি তো বল। আমার আর ভালো লাগছে না এসব আনসাইন্টিফিক কথাবার্তা শুনতে। তুই বুঝতে পারছিস না তুই কেমন করে পাল্টে যাচ্ছিস দিনে দিনে? এত অন্যমনস্ক হয়ে থাকলে হয়? তো আমাদের এখানে সৌমেনবাবু তার বন্ধুকে বলছে, অর্থাৎ অরিত্রকে, তুই ধীরে ধীরে দিনে দিনে কেমন একটা হয়ে যাচ্ছিস। আর এসব আনসাইন্টিফিক ব্যাপার মানে তোমার বলতে যেসব বন্ধুরা ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু তাদের মধ্যে হয়তো কোনো বন্ধু রয়েছে যে এসব বিশ্বাস করে, তারই কথা এখানে বলা হচ্ছে। বাইরের গেটটা খুলে রেখেছিস কেন? আর এত বড় বাড়িতে একা একা বসে থাকতে তোর ভালো লাগে? পাগল হয়ে যাবি না তো, বা পাগল হয়ে যাচ্ছিস? কতবার তোকে বলেছি আমাদের বাড়িতে চল, দুজনে মিলে আমাদের চিলেকোঠার ঘরে থাকবো। তো সোমেন বারবার অরিত্রকে বলে, আমাদের বাড়িতে থাকবি আয়, এই এত বড় বাড়িতে একা একা থাকতে কীরকম একটা লাগে। কিন্তু আমাদের অরিত্র সচ্চা পুরুষ, সে কিন্তু যাবে না। উহ, একেবারেই না, বলে তীব্রভাবে মাথাটা নাড়িয়ে প্রতিবাদ করে উঠল অরিত্র। আর সোমেনকে চুপ করিয়ে বলতে থাকলো, আমি এই বাড়িতে এতদিন অভিশপ্ত বাড়ি ভাবতাম তো, কিন্তু আদতে তা নয়। এখন এ বাড়ি নির্জনতাই আমাকে একের পর এক সাফল্য এনে দিয়েছে, যে সাফল্যগুলো আমি আগের বাড়িতে পাইনি। এই বাড়িটি আমাকে তা দেবে এবং এনেই দেবে। তো এখানে কথা হচ্ছে যে সোমেন যখন তার বাড়িতে জোর করে থাকার কথা বলছে, তখন আমাদের অরিত্রবাবু তাকে ঝাঁকার মেরে বন্ধ, অর্থাৎ একটু ঝাঁকড়িয়ে বলে দিল যে, তুই চুপ করে বস তো, আমি এখানেই থাকবো। এখানকার নিস্তব্ধতা আগে যা আমার ভালো লাগলে, এখন আমাকে অনেক কিছু এনে দেয়, এবং এই নিস্তব্ধতাই আমার সাফল্যের একমাত্র কারণ। এটা আমাদের অরিত্র বলল। সোমেন মনে মনে ভাবতে লাগলো, আর তার বন্ধুটা পাগল হয়ে গেল না তো, যে কিনা এ বাড়ির শরিকি ঝামেলায় একদিন বিরক্ত ছিল। এ বাড়িতে আসা 2 মাসের মধ্যে ওর মা মারা যাওয়াতে এই বাড়িটিকে অভিশপ্ত বলে মনে করত। সে কিনা আজ এসব কথা বলছে। কি ভাবছিস এত? যেটা বলছি মন দিয়ে শোন। অরিত্রের কথায় সৌমেনের ভাবনাগুলো ছেঁড়া কুমির, অর্থাৎ ছেঁড়া ঘুড়ির মতো গোঁত খেয়ে নেমে এলো ঘরের মধ্যে। অরিত্র বলে চলেছে, এতদিন যা যা আর্টিকেল পড়েছি বা প্রয়োগ করেছি, তার মধ্যে এইটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। তুই বলছিলিস না আনসাইন্টিফিক ব্যাপার? না রে, সব কিছু তা নয়। এই আর্টিকেলটা অনেকটাই বিজ্ঞান ভিত্তিক, চিন্তা জগৎ কেন্দ্রিক। আমি এটা কাল নয়, গত 2 সপ্তাহ ধরে অ্যাপ্লাই করছি। তো এখানে অরিত্রের মা, অর্থাৎ মারা গেছে, আর সে তখন থেকেই মনে করতো এই বাড়িটা অভিশপ্ত, এর কারণেই তার মা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এখন সেসব কথা সে কী ভুলে গেছে, এবং এই বাড়িটাকেই মনে করছে তার সাফল্যের চাবিকাঠি, এবং এটা তার বন্ধুকে সে একের পর এক বিজ্ঞান ভিত্তিক বুঝিয়ে চলেছে। আর তা করতে বসে উপলব্ধি করেছি যে একটা খুব সহজ অভ্যাস নয়, বলে টেবিলের ওপর থেকে পেপার ওয়েটটা সরিয়ে খাতাটাকে নিচের কোলের ওপর নিয়ে এলো অরিত্র। সোমেনের এসবে কি কোনো দিনই তেমন আগ্রহ ছিল না, তবুও অগত্যা অরিত্র ওকে চেপে বসিয়ে দিল। তারপর খাতাটা খুলে বলতে শুরু করলো, এতদিন ধরে ইন্টারনেটে অনেক কিছুই পড়ছিলাম, শুনছিলাম, দেখছিলাম, কিন্তু ঠিক এটার মতো না, বা এটার মতো নয়ও।
আর এরকম অনেক তথ্যই তো আমি বাস্তব জীবনে হাতে কলমে প্র্যাকটিস করেছি। কিছু কিছু ক্ষেত্রে সত্যি অভাবনীয় সাফল্যও পেয়েছি। তো সেদিন এরকমই কিছু খুঁজতে খুঁজতে হঠাৎ এই ভিডিওটা লিঙ্ক পেলাম। ভিডিওটা মূলত ল অফ অ্যাট্রাকশনের ওপর, অর্থাৎ বুঝতেই পারছো কিসের ওপর এই কাহিনীটা। কথাটা প্রথমে শুনে বুঝে উঠতেই পারিনি যে এই মুহূর্তে একটা আমার এতটা কাজে আসতে পারে বা কাজে লাগাতে পারবো। যাই হোক, তথ্যটার মূল বক্তব্যটা বলি শোন। এর প্রধান উদ্দেশ্য হলো স্বপ্ন পূরণ করার চাবিকাঠি হাতের মুঠোয় পাওয়া। কথাটা শুনেই সৌমেন একটু বিরক্তি আর বিস্ময় মিশিয়ে প্রশ্ন করল, কি স্বপ্ন পূরণে চাবিকাঠি পাওয়া, এটাই তো? ম্যাডাম, শ্যুট রেডি হয়ে গেছে, ডিরেক্টর এসেছেন, একটু ডাকছেন আপনাকে এদিকে। এটা হলো সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম পার্টের দ্বিতীয় পর্যায়ে। এটা সেকেন্ড পার্ট নয়, এটা দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়ের ম্যাডাম থেকেই আমাদের কাহিনী শুরু। এই পার্টটা তোমরা একটা শোনো। এটা একটু ভেঙে ভেঙে, এটা তোমরা কাহিনীটা পুরোটা না শুনলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, তাই জন্য আমি তোমাদের পার্টগুলো বলে দিচ্ছি। বিশুর ডাকে ফিরে তাকালো দৃশিতা, তারপর মৃদু হেসে বলল, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এটা আমাদের বিশিতা বলল। কিন্তু এক্ষুনি আসছি বলেও যে পা দুটোকে সাগরের স্পর্শ থেকে সরাতে মন চায় না দৃশিতার। সমুদ্র বরাবরই বড্ড প্রিয় তার, সেই ছোট থেকেই। সে বাবার কাছে সমুদ্র দেখার বায়না করত, কিন্তু বাবার হাত ধরে সমুদ্র সৈকতে হাঁটার স্বপ্নটা তার আর এ জীবনে কোনোদিনই পূরণ হবে না। দৃশিতার এই স্বপ্নটা কেন স্বপ্ন রয়ে গেছে, তার কারণ হচ্ছে গত 4 বছরে অতনুর হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করে টুকটাক এদিক ওদিক যাওয়া হয়েছে দৃশিতার। তবে সমুদ্র সৈকতে এই প্রথমবার। এমনিতে দৃশিতার বাস্তব চরিত্রের ওপর তৈরি স্ক্রিপ্টটাই বেশি পছন্দের। টেলিফিল্মও তার খুব পছন্দের একটা কাজের এরিয়া, কিন্তু অলৌকিক বা ভৌতিক চিন্তাধারায় না আছে তার কোনো বিশ্বাস, না আছে তার কোনো আগ্রহ। একমাত্র এই হরর মুভিটার 70% শ্যুটিং সমুদ্র সৈকত, অর্থাৎ সমুদ্র সৈকতে হবে বলেই সে কাজ করতে রাজি হয়েছে। এটাই হচ্ছে তার মূল কারণ। গতকাল রাতে এই শ্যুটিং পারপাসেই তার টিমের মন্দারমণিতে আসা, অর্থাৎ দৃশিতা তার শ্যুটিংয়ের জন্যই মন্দারমণিতে এসেছে গতকাল। আর একটা নির্জন সৈকতের বালিয়াড়ি জুড়ে বড় বড় ছাতা সেট করে গন্ডা কয়েক চেয়ার পেতে কাজে লেগে পড়েছে সবাই। এই কয়েক ঘন্টার মধ্যে বোধহয় শ্যুটিং বাদে প্রায় 4 ঘন্টা কি 5 ঘন্টা মতো সময় দৃশিতা এই সমুদ্র পাড়েই ঘুরিয়ে বেরিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে দৃশিতা আমাদের কী করে বেড়াচ্ছে। সমুদ্রের বিশালতায় আর তার একের পর এক ঢেউ তোলা গর্জনের মাদকতায় হারিয়ে ফেলেছে নিজেকে। কখনো একা, কখনো অতনুর সাথে, কখনো বা টিমের আরও অনেকের সাথে। এইভাবে আমাদের দৃশিতা ঘুরে বেড়াচ্ছে তার নেশাগত অবস্থায়। তবে ফিল্মি দুনিয়ায় গেলে এসবই ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কোনো বড় কথা নয়। চলো সেকেন্ড। তবে আজ আকাশটা সকাল থেকেই বড় মেঘলা, টুকরো টুকরো মেঘের ছাইরাঙা ভেলা উড়ে বেরোচ্ছে সারা আকাশ জুড়ে, যেন একটু ছুঁয়ে দিলেই তাদের অভিমানগুলো বৃষ্টি হয়ে নেমে আসবে এই ধরিত্রীর বুকে। এটা কিন্তু সত্যি কথা, যখন কারোর মন খারাপ থাকে যেন মনে হচ্ছে এই আকাশটাকে যদি ছুঁতে পারতাম, কেউ বলে এর মনটাকে যদি ছুঁতে পারতাম তাহলে সেরকমভাবে হয়তো গলে পড়তো, কিন্তু এটা সত্যি হয় না। তবে দৃষ্টিতার মনে হয় সৃষ্টিকর্তার অপরূপ এই সৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে যেন তার অতীতের সব মলিন মুহূর্তগুলো মুছে যায়। শুধুই অসীমের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে নিজস্ব বা নিঃস্ব হয়ে যেতে চায় তার মন, কিন্তু সে কোনো কিছুই করে উঠতে পারে না। এটা প্রত্যেকেরই
কী বলবো, একটা মনের বেদনা ব্যথা রয়েছে সবারই, সে বড় হোক কি ছোট, ধনী হোক কি গরিব, মনে সবারই বেদনা থাকে, কিন্তু কেউ কোনো কিছু করে উঠতে পারে না। এটা সৃষ্টিকর্তারই অপরূপ সৃষ্টি, এটা সবাইকে মেনে নিতে হয় এবং মেনে নিয়েই চলতে হয় আর কি। এমন সময় দিশিতা দ্বিতীয়বার ডাক পড়ল শুটিং সাইট থেকে। এবারে ডাকটা তার খুব প্রিয় কাছের কণ্ঠের। মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে সে অতনুকে উদ্দেশ্য করে সবে চিৎকার করে বলতে গেল, আসছি। ঠিক তখনই তার পায়ে ঠেকলো একটা ভাঙ, অর্থাৎ ভাঙা ছোট্ট কাঁচের শিশি। নিচে ঝুঁকে হাত দিয়ে তুলে নিয়ে দেখলো তার গায়ের চারপাশে লাল রঙের ফেব্রিক কালারের দিয়ে ছোট ছোট লাইফ সাইন আঁকা, কিন্তু শিশিরটার মুখের দিকে অনেকটাই ভাঙা, আর একটা মিষ্টি গন্ধ লেগে আছে তারকে ঘিরে। এই সৈকতে হাঁটতে গিয়ে এটাতে লেগে পাছে আবার কারো না পা কেটে যায় ভেবে দূরের ঝাউবনের দিকে শিশিটা ছুঁড়ে ফেলে দিতে গেল দৃশিতা, অর্থাৎ ফেলেই দিল দৃশিতা ওই শিশিটাকে। তারপর দ্রুত পায়ে হেঁটে গেল শুটিংয়ের দিকে। অজান্তে যেন মনে হলো শিশিটা অনেক দূরে গিয়ে একটা বেশ শব্দ সৃষ্টি করলো, যেন সেটা কখনো বড় পাথরের মানে গায়ে একটা ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়েছে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এরপর অনেকক্ষণ পর সময় কেটে গেল। তারপর সূর্যাস্তের মায়াবী আলোতে একটা ছোট্ট রোম্যান্টিক সিনের শুটিং হলো। সব সেরে ফ্রেশ হয়ে এসে যখন দৃশিতা আবার সমুদ্রের ঢেউয়ে পা রেখেছে, তখন বেশ রাত হয়ে গেছে। তার সাথে রয়েছে অতনু। রাতের সমুদ্র তখন বেশ স্নিগ্ধ, তার জলরাশির স্পন্দন নির্জন বালুকাতটাকে, অর্থাৎ বালুকাতে প্রতিধ্বনিত হয়ে যেন ছুঁয়ে যাচ্ছে অন্তর্জগৎকে। অতনুর হাত ধরে পা ভিজিয়ে চলতে লাগলো আমাদের দৃশিতা, এবং গান করতেও লাগলো, দেখেছো কি তাকে, ওই নীল নদীর ধারে বৃষ্টির পায়ে পায়ে তার যেন কি যেন নাম লেখা আছে, এরকম করতে থাকছে দৃশিতা, আর অতনুর সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করছে, অর্থাৎ কাটিয়ে চলছে। এমন সময় হঠাৎ দৃশিতার পায়ে কিছু একটা লেগে চোট খাওয়ায় গানটা থেমে গেল, এবং সেটা কি দেখতে দৃশিতা যখন নিচের দিকে ঘুরলো তখন কি দেখলো সেটা তোমরাও এখন শোনো। না দেখতে পেলে কি হয়েছে, কি হলো বলে অতনু নিচু হয়ে বালুচর হতে তুলে নিল একটা ছোট্ট কাঁচের শিশি, আর বলতে লাগলো, ইস, তোমার পাটা কেটে গেল তো। দৃশিতা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রয়েছে তখন অতনুর হাতে ধরা শিশিটার দিকে। তার যেন কি একটা হয়ে গেছে, যার গায়ে ঠিক সকালে পাওয়া শিশিটার মতোই এরকম একটা লাল রং লাইফ সাইন আঁকা, তার সেই রকম একটা দেখতে গলার কাছটা ভাঙা। এটা দেখেই তো আমাদের দৃশিতা অবাক, দৃশিতা কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। এখানে আমাদের দ্বিতীয় পর্যায়ের কাহিনী শেষ এবং তৃতীয় পর্যায়ের আবার একটা কাহিনী শুরু হচ্ছে, এটা তোমরা শোনো। এরকম এই কাহিনীটা অসংখ্য ভাঙা ভাঙা অসংখ্য টুকরো দিয়ে তৈরি। তোমরা এই কাহিনীটা সম্পূর্ণ শেষ অবধি না থাকলে তোমরা কোনো কিছু বুঝে উঠতে পারবে না। তো আমি এর তৃতীয় পর্যায় শুরু করছি, তোমরা শোনো এটা, তারপর তোমরা কাহিনীটা ধীরে ধীরে পর থেকে বুঝতে পারবে আমি আশা করছি। এই বাবু, কী রে, ওঠ, কত বেলা হলো জানিস? উত্তম এসেছে তোর সাথে দেখা করতে, বাইরের ঘরে বসে আছে। মায়ের ডাকে কোল বালিশটা সরিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো অভি। তারপর টেবিলের ওপরে রাখা চায়ের কাপটা নিয়ে গিয়ে বাইরের ঘরের দিকে গেল।
সেখানে তার সব রকম কুকর্মে সাথী তার প্রাণের বন্ধু উত্তম বসে আছে, আর সামনে রাখা কাগজের পাতাগুলো উল্টে পাল্টে দেখছে। অভিক একটা 4 অক্ষরের অশ্রাব্য গালাগালের সাথে বন্ধুকে সকালের সম্বোধনটা সারল। তারপর বলতে থাকলো, তুই আবার কবে থেকে নিউজ পেপার পড়িস রে? এত ভদ্র জানিস সাজিস কেন? সাজিস না এত ভদ্র, এসব আমাদের মানায় না, বলেই দুজনে বিকৃত হাসি হেসে উঠল। অর্থাৎ বুঝতে পারছো কীরকম বন্ধু, দুজনে একদম ছ্যাঁচড়া। তো ছ্যাঁচড়া বন্ধুরা তো এরকমই হবেই। তো আমরা এই কাহিনিটা আর একটু পড়ি, এবং পড়েই তোমরা বুঝতে পারবে এটা কীরকম। আরে না না না, জেঠু মানে তোর বাবা এখানে ছিলেন, তাই একটু নাটক করা আর কি, নইলে সারা জীবনে ঠিক করে পড়ার বই পড়লাম না, আজ এখানে কি নিউজ পেপার পড়ব। উল্টে দেখিনি সে আজ দামড়া ছেলে হয়ে খবরের কাগজ উল্টে দেখবে? যা বলেছিস তা কিসের জন্য সকাল সকাল দর্শন দিলেন বলে ফেলুন, অভিকের কৌতুকর প্রশ্ন। তো এখানে আমাদের এই দুজন বন্ধুর মধ্যে আমাদের উত্তম হচ্ছে তো আরও খুবই ভদ্র ছেলে, আর অভিকও একদম ভদ্র। দুজনেই কি বলবো, একদমই আমাদের কি সদ্গুণে ভরপুর। যারা কোনোদিন পড়ার বই খুলে না, তারা আজ খবরের কাগজ খুলে বসে আছে। এইসব বন্ধুর বাবার সামনে ভালো সাজতে হলে এইসব বন্ধুরা যা করে বেড়ায়, এটারই কাহিনী এখানে আছে। তো এখানে তারপরে বলছে যে, আরে কাল রাতে বিনুদের থেকে বসে কথা হচ্ছিল যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবছিলাম চল না সামনের শনিবার মন্দারমণিতে ঘুরে আসি। শুধু শনিবার? আরে না, সামনের শনি রবিবারের কথা বলছি। আবার বলে বেশ একটা ব্যঙ্গাত্মক হাসি দিল অভি। আরে ভাই, মন্দারমণি আমাদের যে সুখ 3 মাস আগে দিয়েছে, সে কি আর ভোলা যায়? তো কী সুখ দিয়েছে তোমরা এখানে শোনো ঠিক করে। আর তুই তো জানিসই আমরা সব বংশগতভাবে ভিখিরির জাত, তুই একমাত্র ভরসা। অর্থাৎ বন্ধুদের যেরকম তেল লাগায়, যে বন্ধু একটু রয়েছে, অর্থাৎ যার একটু টাকা পয়সা রয়েছে, যাকে যেরকম তেল মারে সেরকম ব্যাপারটা। আরে ঠিক আছে ঠিক আছে, এত কিছু বলতে হবে না, নে চল সব গুছিয়ে নে, শনিবার মানে তো কাল বেরিয়ে পড়ব। 3জনে বিনুকে বলে দে। তুই বস না থাকলে আমাদের জীবনটা এক্কেবারে বিষাদ হয়ে যেত, বলে অভিককে একবার জড়িয়ে ধরেই বেরিয়ে পড়ল উত্তম। তো এখানে আমরা প্রথম পর্বের টোটাল 3টি কাহিনী আমরা পড়লাম, অর্থাৎ পাঠ করলাম, এবং এই 3টি পাঠ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম এটা। এখানে কোনো কাহিনী একরকম নয়, বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে এখানে। আর এখানে প্রথম পাঠের এই 3টি কাহিনী শেষ, এখন দ্বিতীয় পাঠ শুরু হচ্ছে, এবং এখানে দ্বিতীয় পাঠেরও কাহিনীগুলো এরকমই রয়েছে খণ্ডে খণ্ডে, যার মাথা গোড়া আঘাত তোমরা কোনো কিছু বুঝবে না, এক একটা ভাগে। তো আমি এখানে তোমাদেরকে যেটা আগে পড়েছিলাম এখন তোমরা এখানে বুঝতে পারবে, এই 3টি কাহিনীর ভাগ রয়েছে, এই ভাগগুলো একের একে তোমরা এখনই বুঝতে পারবে। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ, এই পাঠগুলো দ্বিতীয় পাঠের সঙ্গে একেবারে সম্পর্কযুক্ত। তো এখানে আমি প্রথম পাঠের কাহিনীটা আবার এখানে শুরু করছি, এখানে তোমরা এখন এটা বুঝতে পারবে। সোমেনের প্রশ্নের উত্তরে অরিত্র মৃদু হেসে বলতে থাকলো, আগে পুরো ব্যাপারটা মন দিয়ে শোন, বলে বেশ সিরিয়াস কণ্ঠে বলা শুরু করলো অরিত্র। তো এই স্বপ্ন পূরণ করার পদ্ধতিটি মাত্র 17 সেকেন্ড সময় লাগে, তবে ঠিক 17 সেকেন্ড বলবো না, কারণ এটা দ্বিগুণ, 3 গুণ, এমনকি বহুগুণও হতে পারে ব্যক্তি বিশেষে। ধর
কোনো একটা ব্যাপারে তুই খুব খাটছিস কিন্তু সাফল্য আসছে না, অথবা কাউকে তোর খুব ভালো লাগছে কিন্তু সে তোর কাছে আসছে না, এক্ষেত্রে তুই কি করবি? একটা নির্জন জায়গায় বসে এক মনে তুই 17 সেকেন্ড সময় ধরে ওই সাফল্যটাকে বা ওই ব্যক্তিকে চিন্তা করে যাবি। যে সাফল্য বা সাফল্যটাকে ওই ব্যক্তিকে চিন্তা করে যাবি যে সাফল্য পাওয়ার জন্য তুই উদগ্রীব হয়ে রয়েছিস। শুধুই সেটার কথা ভাববি। মাথায় রাখবি তোর চিন্তা জগতে এই চিন্তাটা ছাড়া আর কোনো চিন্তা যেন সে সময় কোনোভাবেই প্রবেশ না করে। বেশ কয়েকদিন ধরে এই দিনে 4-5 বার ধরে করতে থাকবি এই অভ্যাস। তবে রাতে বসে এক নাগাড়ে করতে পারলে তা আরও ভালো হয়। তারপর দেখবি ধীরে ধীরে সেই ব্যক্তি বা ব্যক্তি সংক্রান্ত কিছু ইঙ্গিত আসছে তোর সামনে। তাকে উপলব্ধ করার কোনো পথ বাতলে দিচ্ছে তোর মাইন্ড। মানে সাফল্যকে পাওয়ার জন্য আর কি। তো এখানে প্রথম পার্টে যে কাহিনীটা আমরা শুনেছি, তো এখানে দ্বিতীয় পার্টে সে কাহিনীটা হচ্ছে যে তুমি কোনো জিনিসকে পেতে চাইছো কিন্তু পাচ্ছ না, তখন তুমি কী করবে? একটা ইম্পর্ট্যান্ট সত্যি একটা দারুণ কোয়েশ্চেন, যে কোনো জিনিসটাকে আমি পেতে চাইছি কিন্তু পাচ্ছি না, সেটাকে পাওয়ার জন্য ভাবতে হবে। আর সেটাকে 17 সেকেন্ড ধরে ভাবার কথা এখানে বলা হয়েছে, এবং সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ইঙ্গিত করতে হবে তোর সামনেই, এবং 4-5 বার ধরে আমাকে এটাকে অভ্যাসও করতে হবে। মানে সেরকম এক ধরনের একটা কাহিনী, বা কাউকে কোনো কিছু বলতে চাই সেটার অভ্যাস করে নিতে হয় না আগে, সেরকমই একটা কাহিনীর কথা এখানে বলা হয়েছে। এবং এরপরে কীটা হবে সেটা তোমরা শোনো। অরিত্রের কথায় এবার সোমেন আন্দাজ করতে পারল যে ও কার জন্য এই নতুন খেলায় মেতেছে। অরিত্র বলতে থাকলো উচ্ছ্বাসিত হয়ে, হ্যাঁ রে, সত্যি কথা বলছি, এটা একটা সাইকোলজিক্যাল প্র্যাকটিস। আমাদের সাবকনশাস মাইন্ডে এভাবে আমাদের ইচ্ছার্থক সিগন্যাল পাঠানো যায়, যা একটা তীব্র উইলিং ফোর্স সৃষ্টি করে আমাদের ভেতরে এবং বাইরে। বাকিটা না হয় তোকে আমার সম্পূর্ণ সাফল্য প্রাপ্তির পরেই বলবো। কী রে, কেমন লাগলো মনের এই মায়াবী জগতে অভিনত্যটাকে? সত্যি তোমরা কিছু বুঝতে পারছো? আমিও এখানে ঠিক কোনো কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু এরপরে গেলেই বুঝতে পারবো। সৌম্যান আপাতত চুপ থাকাটাকেই শ্রেয় মনে করলো, কারণ এখন ও যাই বলবে তা অরিত্রের ঠিক মনের মতো হবে না। তা তো যা আমাদের সৌম্যান যা ভাবছে আমরাও তাই ভাবছি, আমাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে কি হচ্ছে কি এসব। তবু আমাদের থামলো না, সে বলে উঠল, আমাদের হিরো আর কি। অরিত্র আবার আনমনে বসে উঠল, অর্থাৎ বসে নয় বলে উঠলো আর কি কথাটা। আবার আমার কি মনে হচ্ছে জানিস, আমি এভাবে একটা লিঙ্ক খুঁজে পাবো, আবার আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে আবার দেখা হওয়ার। এবার সৌমেনের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, ও সঠিক আন্দাজই করছিল। কিছুক্ষণ পর আমাকে একটু বাজারে যেতে হবে বলে উঠে দাঁড়ালো সৌমেন। অরিত্র হঠাৎ ওর বাঁ হাতটা ধরে বলে উঠল, এই ঘড়িটা তোর প্রথম টিউশনের টাকা দিয়ে কেনা না? হ্যাঁ, কেন বলতো? না এমনি, সামনে রাখিস এটা, এও এক সাফল্য, হারিয়ে যেতে দিস না। তো ব্যঙ্গ করে আমাদের বন্ধু বলে দিল, আমাদের হিরো অর্থাৎ আমাদের অরিত্রবাবুকে বলে দিল। কে বলল? আমাদের সৌম্যান। এটা একটা ভালো কথা। অনেক লোক অনেক কিছু সাফল্য করতে গেলে বহু কিছু হারিয়ে ফেলে, সেটাই কথা বলা হয়েছে। অরিত্রের সব কথাই সৌমেনের দুর্বোধ্য ঠেকছিল তখন, তাই দেরি না করে ওর বাড়ি থেকে বেরিয়ে বাজারের পথে বেরিয়ে পড়ল ও। পথে যেতে যেতে আনমনে চিন্তা করতে লাগলো সৌমেন, ছোটবেলা থেকে বাবাকে সেরকম চোখে দেখেনি অরিত্র, মায়ের কাছেই বড় হয়ে ওঠা, শরিকি ঝামেলায় এত বছর ওরা
অন্য বাড়িতে থাকতো। জেঠু মারা যাওয়ার পর জেঠু ছেলেরাই ওদের ডেকে এনে বাড়িতে তুলল। বাড়ির সব বাকি সব সদস্য দেশের বাড়িতে সুপ্রতিষ্ঠিত, তাই বাড়ি পাহারা দেওয়ার জন্যই হয়তো। কিন্তু এ বাড়িতে আসার কয়েক মাসের মধ্যে অরিত্রের মা মারণ রোগে ধরল। তার চিকিৎসা করানোর তেমন সুযোগ পেল না ছেলেটা। টাকার জন্য অনেক কাকা জেঠাদের কাছে কত আকুতি মিনতি করেছিল, কিন্তু সেরকম সাহায্য কেউ আর করলো না। কোথায় করলো? অবশেষে 2 মাসের জীবন যুদ্ধে হেরে গেলেন কাকিমা, আর একেবারে একা হয়ে গেল অরিত্র। এখন যেন মনে হয় এই একাকিত্বকেই ও সঙ্গী করে নিয়েছে। এসব ভাবতে ভাবতেই সৌমেনের মনে পড়ে গেল সেই মেয়েটির কথা। এই মেয়েটিকে আমরা পরে জানবো। এখানে আমরা একটা কথা বলি, আমাদের অরিত্র যে তোমরা এক্ষুনি শুনলে হয়তো, অরিত্রের বাবা অনেক দিন আগেই মারা গেছে এবং অরিত্রের মা কাছেই বেড়ে উঠেছে আমাদের অরিত্র। তো সেই সব দুঃখের সময় কেউ ওদের পাশে ছিল না এবং কাকুদের সাথে বাড়িটা পাহারা দেওয়ার জন্যই এদেরকে এনেছিল। আর যারা এনেছিল তারা বাড়িতে সাথে প্রতিষ্ঠিত ছিল। আর হঠাৎ এই মারণ রোগে অসুস্থ ধরা পড়ায় আমাদের অরিত্রের মাকে তো তখন কেউ আর সাহায্য করছে না। নিয়ে এসেছে বাড়িতে, কিন্তু কেউ সাহায্য করার মতো কেউ নেই। কারণ তোমরা বুঝতেই পারছো কি, বাড়িটাকে দেখাশোনার জন্যই আনা, মানে একটা বলতে আশ্রয় দিয়েছে, কিন্তু তাদের কোনো দায়ভার নেয়নি। আর সেই মারণ রোগে মারা যায় অরিত্র। আর সেখানেই অরিত্রের মা মারা যেতে অরিত্র কি মরেছে, এই বাড়িটাকেই, একাকিত্বটাকেই সে নিজের আপন করে নিয়েছে। এবার যেই মেয়েটির কথা বলা হয়েছে সেই মেয়েটি সম্পর্কে আমরা জানবো এখন। কি এই মেয়েটি? তো মেয়েটি সম্পর্কে জানার জন্য তোমরা শোনো কি পড়ছে এখানে। নামটাও জানা নেই তার। অরিত্রের মুখেই শুনেছিল যে যেদিন কাকিমার শেষ কেমোটা দেওয়ার দিন ছিল, সেদিন নাকি এক হাসপাতালের সব কাগজপত্র নিয়ে আরেকটা হাসপাতালে যাওয়ার জন্য যখন ছুটোছুটি করছিল অরিত্র, তখন ট্রেসে বৈশাখের গরমে মাথা ঘুরিয়ে সে রাস্তায় পড়ে গিয়েছিল। তারপর জ্ঞান ফিরতেই দেখেছিল সেই মেয়েটার মুখ। তার কোলে মাথা রেখে শুয়েছিল ও। ওকে সেদিন হাসপাতালে পৌঁছে দিয়েছিল মেয়েটি। আর একবার কাকিমাকে দেখতেও এসেছিল নাকি সে বিকেলে। যদিও সৌমেনের তার সাথে দেখা হয়ে ওঠেনি, আজ ওই মেয়েটাকে পেতেই কি অরিত্র এইসব খেলায় মেতেছে? ও কি সত্যিই বুঝতে পারছে না এগুলো পাগলামি ছাড়া আর কিছুই নয়? এখানে একটা সিনেমার মতো ঘটনা ঘটে গেছে পুরো। আমাদের এখানে হিরো একটা সিরিয়াস কন্ডিশনে, আমি একটু মজার ছলে বলে দিচ্ছি, কিন্তু তোমরা কোনো কিছু খারাপ ভেবো না। আমাদের হিরো বেরিয়েছে ওষুধ কিনতে, সেখানে সে বৈশাখের গরমে মাথা ঘুরে গেছে। হিরোইন তাকে তুলে নিয়েছে এবং হিরোইন তুলে নিয়ে তার কোলে তাকে অনেকক্ষণ সুপ করিয়েছিল। এবং জ্ঞান ফিরতে যখন অরিত্র দেখে এরকম ঘটনা, তারপর অরিত্রের মাকে সে একদিন দেখতেও আসে। সেই মেয়েটাকে লাভ ইন ফার্স্ট সাইট। তো সেখান থেকে আমাদের অরিত্র ওই মেয়েটির প্রেমে পড়ে গেছে এবং সেই মেয়েটিকে খোঁজার জন্য বা পাওয়ার জন্য সেইসব পাগলামি করছে বলে আমাদের সৌমেনের মনে হয়। কিন্তু এটাই কি সত্যি না অন্য কিছু এর মধ্যে রয়েছে, সেটা আমরা জানবো এর ভেতরে গেলে আরও। নাম জানে না, ঠিকানাও জানে না, পরিচয়ও জানে না যার, তাকে কি করে নিজের জীবনে পেতে চাইছে অরিত্র, যে কিনা ছোটবেলা থেকেই তার রক্তের সম্পর্ক থেকে পদে পদে অবিশ্বাসের শিকার হয়ে এসেছে। সে আজ এক অপরিচিতাকে পাওয়ার বিশ্বাসে মেতে উঠেছে। হ্যাঁ, এখানে একটা সত্যি একটা 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 সত্যি যুক্তিপূর্ণ ব্যাখ্যা বা কথা রয়েছে যে যারা তাকে আপন করে নেয়নি, যাদের আপন ভেবেছিল সে তাদের কী বলবো আপন ভেবেছে যাদেরকে, তারাই যখন তাকে সাহায্য করলো না, যাদের জন্য তার মা মারা গেল, আর এক অপরিচিতাকে সে নিজের আপন ভাবছে, তাকে পাওয়ার উচ্ছ্বাসে মেতে উঠেছে, এই কথাটাকে এখানে বলা হয়েছে। তো পরের দিন
সন্ধ্যায় সৌমেনের কলেজ স্ট্রিট থেকে ফেরার পথে একটা অঘটন ঘটল। ওর 3.5 বছরের পুরনো ঘড়িটা হঠাৎ ছিনতাই হয়ে গেল। যা, অন্য কাউকে বলবে কি নিজেরই ঘড়ি হারিয়ে ফেলেছে। এখন কি আর বলবো, বন্ধুকে জ্ঞান দিয়ে এসেছে আর এখন নিজেই নিজের জিনিস হারিয়ে ফেলছে, যেটা গুছিয়ে রাখতে পারছে না। তখন কেন জানি অরিত্রের আগের দিনের বলা কথাটা মনে পড়ে গেল। কি বলবো আর, অরিত্রের আগের দিনের কথাটা মনে পড়ে গেলে আর মনে মনে চমকে উঠল। ওর মাথার মধ্যে তখন সমস্ত যুক্তিতর্ক চাপা পড়ে গিয়ে অবিশ্বাস্য এক প্রশ্ন ঘুরছে শুধু। সত্যি কি অরিত্র কিছু বুঝতে পারে এখন? ও কি ভূত ভবিষ্যতের কোনো আভাস পায়? লে, এখন ঘড়ি ছিনতাইতে বন্ধুকে হয়তো বলছে বন্ধু ভবিষ্যৎ দেখতে পায় এবং ভবিষ্যতে সব কথা বলে ফেলছে। এসব বন্ধুরা এরকমই ভাবে। তো যা হোক, এসব ভেবেই বাড়ি ফেরার পথে সোমেন ঠিক করলো একবার অরিত্রের বাড়িতে যাবে। মোবাইলটা বের করে দেখলো রাত 9টা বাজে প্রায়। এত রাতে কি বিশাল বড় অন্ধকার! বাড়িটাতে ঢুকতে মন চায় না ওর, তাও কি মনে করে পা বাড়ায় সে পথে। পাঁচিল ঘেরা বাগান, বাড়িটার বাইরের গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই কেমন একটা গা ছমছম করে ওঠে ওর। 1 পা 2 পা করে সামনে এগিয়ে যেতে খেয়াল হয় নিচের তলার অরিত্রের ঘরটাও পুরো অন্ধকার। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ছেলে তো নয় অরিত্র, মনে মনে ভাবলো সোমেন। তারপর বন্ধুর নাম ধরে 2-4 বার ডাক দিয়েও সাড়া না পেয়ে ফোনের আলোটা বারান্দার গেটে ফেলল। তাতেই সৌমেন অবাক হয়ে দেখল যে গেটের বাইরের দিকে তালা ঝোলানো। মনে একটা অশনি সংকেত দানা রয়েছে, যা বানতে থাকলো ওর। কোথায় গেল ছেলেটা? এমন সময় হঠাৎ ফোনের রিংটোনটা বেজে ওঠায় হাতটা কেঁপে ফোনটা পড়ে যেতেই নিজেকে সামনে নিল সৌমেন। মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে তখন অরিত্রের কলিং। কি বলবো, এখানে তোমরা কি রকম হয়ে আছো আমি বুঝতে পারছি না। আমার তো এখন থেকে ছাতি কাঁপছে। মানে কীরকম ঘটনা, একটা অন্ধকার ঘর বিশাল বড় প্রাসাদের মতো, সেখানে সে গিয়েছে। চারিদিকে ঘুরঘুরে বিশাল অন্ধকার, আর তার মধ্যে সে অনেক কষ্টে বাড়িটার ভিতরে ঢুকলো। তো বাড়িতে আলোটা জ্বালতেই সে কী বলবো, একটা অবাক কাণ্ড, বাড়িতে তালা লাগানো। তারপরে আবার হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। মানে একটা ভাবো, তোমার হাতে ফোন ধরেছে, সঙ্গে সঙ্গে বেজেই উঠেছে। তোমার ছাতিটা কীরকম ধড়াস করে উঠছে, সেরকমই একটা ব্যাপার ঘটে গেছে এখানে। তো কি বলবো, যা হোক, বন্ধুর কলিং দেখে একটু মনে স্বস্তি এসেছে আমাদের সৌমেনের। তো কি বলছে আমাদের সৌমেন বাবু, একটু শুনে নিই। অর্থাৎ অরিত্রবাবু কি বলছেন। এখানে আমরা এই 5 নম্বর অধ্যায়ে যাব। এখানে এই পর্বটা শেষ হচ্ছে। এবার আমাদের দৃশ্যিতার পর্বটা এখানে শুরু হবে, মানে পঞ্চম পর্যায়, দ্বিতীয় টপিকের পঞ্চম পর্যায়ে আমি শুরু করছি দৃশ্যিতার পর্ব। তো দৃশ্যিতার ওখানে যে ঘটনাটা ঘটেছিল, শেষে যেটা শুনেছিলাম, সিসি শেরখান, এটা শুরু হচ্ছে এখানে। তো দৃশ্যিতা বলে, চলো হোটেলে ফিরে যাই, তোমার পায়ে একটা ব্যান্ডেজ করে দিই, নইলে অন্য কিছু লেগে ঘা হয়ে যেতে পারে। বলে অতনু শিশিটাকে নাকের কাছে এনে একটা লম্বা শ্বাস নিল আর বলল, এত আতরের শিশি মনে হচ্ছে। অতনুর কথাটিকে অনুসরণ করে দিশিতা বলে উঠল, আজ বিকালেও ঠিক এরকমই একটা শিশি আমি পেয়েছিলাম, কিন্তু ওটাতে আমি ওই ঝাউবনের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর তারপর সেটা অন্য কিছুতে লেগে ভাঙার একটা শব্দও পেয়েছিলাম তখন। তাহলে আবার সেটা এখানে এলো কি করে? আরে, এটা আরেকটা শিশি বোধহয়। না গো, এই শিশি। এরকমই লাল রঙের লাভ সাইন আঁকা ছিল গায়ে, আর এরকমই গলার কাছটা ভাঙা ছিল, আর গন্ধটাও একই রকমের। তাহলে বোধহয় ভূত আছে এখানে, পালাও। বলে হেসে উঠল অতনু। প্লিজ জোক করো না। হ্যাঁ, এটা একটা স্বাভাবিক ব্যাপার। যখন তোমার সঙ্গে কোনো সিরিয়াস ঘটনা ঘটবে আর অন্য কেউ যখন থাকবে না, তার তো মনে হবে এটা জোকিং করছে, কিন্তু সে যে বুঝতে পারে না এটা একটা সিরিয়াস ঘটনা। কি বলবো, এখানে তেমনই একটা ঘটনা যে, ভেবে নাও তুমি হয়তো, কেউ মজা করছে ফানি করছে আলাদা কথা, হয়তো ভেবে নাও তুমি রাত্রিবেলা কোথাও যাচ্ছ এবং সেখানে গিয়ে দেখছো যে একটা লোক সামনে দাঁড়িয়ে আছে, মানে অদ্ভুত ছায়া মূর্তি লোক, মানে অন্য মানুষজনও নয়,
ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, সেটাকে যখন তুমি ইগনোর করে চলে যাচ্ছ, তো পাশে গিয়ে কিছুক্ষণ দূরে গিয়ে দেখছো আবার একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেম ধরনের, তখন তোমার মনটা কীরকম করে ওঠে? যে সেরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেরকম কাহিনী শুনতে হলে তোমাদেরকে আমি পরে শোনাবো। এটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো এখানে আমাদের দিদির সাথে এরকমই একটা ঘটনা ঘটেছে, যে বিকেলে যেটা পেলাম এখনও সেটা পেলাম। তো এখন অতনু যোগ করাতে তার মাথা একটু গরম হয়ে যাচ্ছে আর বিরক্তও লাগছে যে কী সব হচ্ছে এসব, সেরকমই একটা ব্যাপার এখানে। আরে, তো আর কি বলবো, তোমার কথানুযায়ী তো একটা ভাঙা শিশি ওই সৈকতে হেঁটে চলে বেরোচ্ছে। আমার মনে হয় আমাদের এই মুভিতে যে পেত্নীটা তোমায় ধরবে তার কোনো বান্ধবী এখানে আছে বলে মুখ চেপে হাসতে লাগলো অতনু। দেখো, তুমি খুব ভালো মতোই জানো আমার এসবে কোনো বিশ্বাস নেই, কিন্তু আর কোনো কিন্তু নয় ম্যাডাম। এবার সোজা হোটেলে চলো, ব্যান্ডেজ করাতে হবে। আমার কাঁধে বাঁ হাতটা দিয়ে ভর দাও বলে অতনু হাতের শিশিটাকে ঝাউবনের দিকে ছুঁড়ে ফেললো। কি বলবো, এখানে তোমরা বুঝতে পারলো, অতনুও সেই একই ঘটনা ঘটালো, সেই শিশিটাকে সেই ঝাউবনের মধ্যেই ফেলে দিল। দিয়ে আমাদের হিরো নিয়ে চলে গেল, আমাদের ম্যাডাম অর্থাৎ দিশিতা ম্যাডামকে নিয়ে চলে গেল। এখানে দিশিতার মনে একটা খটকা লেগেই রয়ে গেল। দিশিতার মুখে এসে পড়েছে ভোরের সূর্যোদয়ের আধো আলো। বালিয়াড়ি বরাবর বেশ খানিকটা হেঁটে গিয়ে সে দাঁড়িয়ে আছে একটা ঝাউ গাছে হেলান দিয়ে। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর ঝাউ গাছের ফাঁক ফোকর দিয়ে মৃদু আলোর স্পর্শগুলো খেলা করে চলেছে আপন মার্জি মাফিক। ঠিক তখনই পেছন থেকে কী একটা আওয়াজ হওয়ায় দৃষ্টিটা সেদিকে ফিরে তাকাতেই দেখল একটা বাদামি রঙের লেডিস ব্যাগ উপুর হয়ে পড়ে রয়েছে বালুর ওপর, আর তার থেকে কেমন একটা আওয়াজ ভেসে আসছে। খুব পরিষ্কার না হলেও কতকটা গোয়ানির মতোই লাগছে যেন আওয়াজটা। কি একটা ভেবে ওদিকে হেঁটে চলতে লাগলো দৃষিতা, আর ব্যাগটার যত কাছে এগোতে থাকলো ততই যেন কালকের যেন সেই আতরের গন্ধটা ওর নাকে এসে ঠেকতে লাগলো। আর কিছুটা এগোতেই দৃষিতার ডান পা কিছু একটাতে ধাক্কা খেলো, আর মুহূর্তে তার থেকে একটা রক্তের ফিনকি উঠে তার, কি বলবো, বুঝেই গেছো। হ্যাঁ, সেই ফিনকি উচ্চতা উচ্চতা ছুঁলো তার কপালটাকে। দৃষ্টিটা বিস্ফোরিত চোখে দেখল সেই ভাঙা শিশিটাকে, রক্তে কানায় কানায় পূর্ণ। প্রাণপণ চিৎকার করে ছুটতে গিয়ে সে নিজেকে আবিষ্কার করলো হোটেলের বিছানায়। এসির মধ্যেও সারাটা গা ঘামে ভিজে গেছে। ঘড়িতে দেখল 6:30 বাজে। তৃষিতার আজ শুটিং স্পটে 7টায় যাওয়ার কথা। ভাবতেই দরজায় নক করলো কেউ। বাইরে থেকে মিতালির গলার আওয়াজে ভেসে এলো, ম্যাডাম, মেকআপ ম্যান রেডি। তো এখানে যে তোমরা এতক্ষণ ধরে কাহিনীটা শুনলে, মানে এই যে ছোটো টপিকটা দিশিদার, তো দিশিতা এতক্ষণ স্বপ্ন দেখছিল এবং স্বপ্নে ভাবছিল যে সকাল হয়ে গেছে এবং বিচে একটা গোলাপি রঙের ব্যাগ পড়ে আছে, এবং সেটা দেখার জন্য যখন দিশিতা পাশের দিকে যাচ্ছে একটা সুন্দর গন্ধ, মানে কি বলে, সেই শিশির সুগন্ধটা তার নাকে এসে লাগছে, এবং সামনে গেতেই সে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং দেখে যে সেই শিশি থেকে রক্তর বিন্দু ছিটকে তার কপালে এসে পড়ছে। এটা দেখেই সে সেখান থেকে পালাতে যায় এবং সে ঘুম ভেঙে যায়, আর সে এসির মধ্যেও ঘেমে গেছে। পুরো সিনেমাটিক একটা ঘটনা। এর মধ্যেই তাদের মেকআপ ম্যান মিতালি এসে তাকে ডাকতে শুরু করে দিয়েছে, ম্যাডাম তাড়াতাড়ি রেডি হয়ে যান, শুটিং তো 7টায় আছে, আপনি এখনও উঠেননি। তো এখানে মিতালি ডাক দেওয়াতে তো আমাদের দিশিরা চটপট বিছানা ছেড়ে, কি বলছে, 25 মিনিটে আসছি বলে বাথরুমে ফ্রেশ হতে ঢুকে পড়লো। এবং এই টপিকটা এখানেই শেষ হচ্ছে, এর এখনও শেষ হয়নি, এই পঞ্চম পর্যায়টা এখানে শেষ। এবং শর্ট করে দিয়ে 7/2 দ্য লাইট ক্যামেরা অ্যাকশন বলে এখানেই শেষ হয়ে যাচ্ছে না। এরপরেও কিছুটা রয়েছে, সেটা হচ্ছে যে তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। কাল রাতের বালুকাময় সৈকতে
রাতে মেয়েটা আমার সাথে দেখা করতে এসেছিল। ও বলছিল ওকে কীভাবে ছেলেগুলো মেরেছিল ওখানে। আমায় বলবার সময় ওর অশরীরী আত্মাটা প্রতিশোধের নেশায় আর্তনাদ করছিল শুধু। মিলি, তোমার কিছু ভুল হচ্ছে না তো? এমন সময় হঠাৎ মিলি চরিত্রে অভিনয় করাকালীন দৃশিতা শুটিং স্পটের মধ্যে চেরা গলায় চিৎকার করে উঠল, কোনো ভুল নয়, জেনে রাখো আমি ওদের কিছুতেই ছাড়ব না। চারপাশের লোকজন কতটা ঘাবড়ে গেল সেই চিৎকারে। ডিরেক্টর অবাক হয়ে স্ক্রিপ্টে খুঁজে চলেছেন তখন সেই ডায়ালগটা। আর সিনে দৃশিতার বিপরীতে থাকা অতনু তখন বিস্ময়ে ভেবে চলেছে এ কণ্ঠস্বর কি দৃশিতার। তো এখানে আমি পঞ্চম পর্যায়ের কিছুটা তোমাদেরকে বলে দিলাম, বলা উচিত নয়। এটা শুটিংয়ে থাকা একটা স্ক্রিপ্টে যে অংশটা ছিল সেটা কি বলবো, দৃশিতা সেটা না বলে অন্যটা বললো এবং তার গলাটা অন্যরকম লাগছিল। এখানে এটা শেষ হচ্ছে। আমি এখানে ষষ্ঠ পর্যায়টা আমি শুরু করছি, যেটা উত্তম এবং অভিকের, এবং বাকি তিনটে পর্যায় তৃতীয় পর্যায়ে রয়েছে। তো সেইটা শোনার আগে তোমরা এটা শুনে নাও। আমি এটা ধাপে ধাপে শোনাচ্ছি, একবার শোনালে হয়তো তোমাদের ভালো লাগবে না, তাই আমি পুরোটাই তোমাদেরকে দিচ্ছি। যেহেতু তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিল যে পুরোটা কাহিনী একসাথে শুনতে চাও, তাহলে পুরোটা কাহিনী আমি তোমাদেরকে আজ একবার শুনিয়ে দিচ্ছি। তো উত্তম আর অভিকের কাহিনীটা আমি এবার ফিরে এসেছি, যেখানে তারা মন্দারমণি যাওয়ার কথা বলছিল। কী রে, কটা এনেছিস? অভিকের প্রশ্নের উত্তরে হুট খোলা জিপের পেছনে বসে থাকা বিনু উত্তর দিল, 6টা। মাথা পিছু 2টো করে? ধুস, তোকে আর কি যে বলবো। আর কটা আনতে পারতি তো, এতে ড্রাইভ করে তোদের নিয়ে যাব, হোটেলে তুলবো। আর শালা তোরা এই কটা বোতল এনেছিস? কিসের বলছে বলো তো? চুল্লু। চুল্লু ঢুকুঢুকু করবে। তো রাগ করিস না ভাই, আমার না হয় 3টে ভাগ করে খাবো, তোর জন্য বাকি 3টে থাকবে। পরিস্থিতি সামলে বলে উঠল উত্তম। ওরা 3জনে মিলে সন্ধ্যের পর পৌঁছলো মন্দারমণিতে। হোটেল আগে থেকেই বুক করা ছিল। সেখানে উঠে একটু ফ্রেশ হয়েই ওরা বেরিয়ে পড়লো বিচের দিকে। অভিকের হাতে ছিল ভলিবল। তোলো আমাদের ব্যাচেলার বয় ভলিবল খেলতে চলে এসেছে বিচে। তো এখানে ভলিবল খেলতে এসেছে, আর বিনুর হাতে ছিল নেশার সামগ্রী অর্থাৎ চুল্লুর বোতল। উত্তম একটা শতরঞ্চ আর 3টে টাওয়াল নিয়ে এগিয়ে চলল ওদের পিছু পিছু। তো কী হবে বুঝতে পারছো তো? এখনকার দিনে যারা গামছা উড়ায় সমুদ্র সৈকতে গিয়েছে, এখন টাওয়াল উড়াবে এরা। টাওয়াল নিয়ে চলে এসেছে। সমুদ্র সৈকতে বসে উত্তম নিচু গলায় বলেই বসলো অভিককে, তোর কোনো ভয় করছে না তো? অভিক তখন অলরেডি নেশায় বুঁদ। তাচ্ছিল্য করে উত্তর দিল সে, কিসের ভয় রে? আজ অবধি আমায় কোনো কিছুতে ভয় পেতে দেখেছিস? বিনু একটু এগিয়ে গিয়ে পেছন দিকে তাকে চিৎকার করে বলল, আমি একটু এদিক থেকে দৌড়ে আসছি, তোরা বস। যেন নেই ধিমি গলায়। উত্তম তখন অভিকের সাথে সোনার পলায় মত্ত। বিনু আচমক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, পালা এখান থেকে শিগগির, পুলিশ এসেছে মেয়েটার খবর নিতে। উত্তমের নেশার মাত্রা একটু কম হয় জিজ্ঞেস করলো, কোন মেয়েটার? আরে সুগন্ধার। সুগন্ধা আবার কে? খানিকক্ষণ বিরক্তির পর, তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি রে? 3 মাস পর এখন এত রাতে সে কথা জিজ্ঞেস করতে পুলিশ এসেছে? উফ। কিছুক্ষণের পর আবার, আরে আমাকে একটা অল্প বয়সী ছেলে জিজ্ঞেস করলো তাই বললাম আর কি। আরে আমাকে একটা অল্প বয়সী ছেলে জিজ্ঞেস করলো যে একটা মেয়েকে এখানে দেখেছি কি না, যার গায়ে অদ্ভুত আতর মাখা শখ ছিল, আর তাতেই তুই ধরে নিলি যে ওই সুগন্ধার কথা বলছে। আর ছেলে আবার পুলিশ হলো কি করে? ইউনিফর্মে ছিল কি? এখানে ছেলেদের, এখানে সুগন্ধা বলে মেয়েটির কথা বলা হচ্ছে। এই হলো আমাদের কাহিনীর মূল চরিত্র বা কাহিনী। তো এর কথা এখানে বলা হচ্ছে। এখানে পুলিশ কি ইউনিফর্মে ছিল এর কথাই বলা হচ্ছে, এবং ওরা নেশাগ্রস্ত পথে ভুলভাল বলে চলেছিল। না, বোধহয়
ঠিক খেয়াল করিনি, কিন্তু ওই ব্যাগটার কথাও যে বলছিল তাতে লেখা ছিল। এমন সময় অভিক নেশার ঘোরে বলে উঠল, উত্তম, ওকে মাল দে, ওর মাথা বিগড়ে গেছে বলে অট্টহাসির রোল তুলল। যারা সৈকত জুড়ে যে হাসির যেন একটা ব্যঙ্গাত্মক প্রতিধ্বনি অনুসরণ করে চলেছে, শুধু বিনুর কানেই পৌঁছালো তা। এখানে পুরো কাহিনীতে যেটা বলা হয়েছে যে এই যে সুগন্ধা, এই সুগন্ধাই হচ্ছে একটি চরিত্র এবং একে ধরেই পুরো কাহিনীটা আছে। 3টি পর্বই এইখানে জয়েন্ট হবেই, অর্থাৎ তোমরা কাহিনীটির ভিতরে গেলে তা বুঝতে পারবে। আমি এতটুকুই তোমাদের বলছি আর কি। দ্বিতীয় এবং প্রথম পার্টের কাহিনী তোমরা অবশ্যই শুনে নিয়েছো। এখন আমি শুরু করতে চলেছি তোমাদের তৃতীয় পর্বের কাহিনী। আর এই যে 3টে কাহিনী যে তোমরা দেখেছো, এর যোগসূত্র এক জায়গায়, অর্থাৎ একই সাগরে মিলিত হবে এরা। আর এখানেই তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। তো এই তৃতীয় পর্বে যে কাহিনীটা রয়েছে সেটা প্রথম পর্বের সঙ্গে তোমরা বুঝতে পারছো কাহিনীতে। তো এটা আমি এখন তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। সোম্যান দ্রুত পায়ে অরিত্রদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে গেটটা টেনেই দিয়েই অরিত্রের ফোনটা রিসিভ করলো। কী রে, কোথায় তুই? সৌমেনের উদ্বিগ্ন প্রশ্ন। তো এখানে এটা বলা হয়েছে যে সৌমেন অর্থাৎ যে অরিত্রের বাড়ি গিয়েছিল তার বন্ধু, সে অরিত্র তো বাড়িতে নেই। তো অরিত্রকে কী বল না দেখতে পেয়ে সে একটু রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। একটা বড় বাড়ি, ফাঁকা বাড়ি, তার মধ্যে এরকম আবার তারপরে তার ফোনটাও এসেছে। সেটাতে কী বলবো, সেটা হচ্ছে ধরেই সে রিসিভ করেছে তাদের বাড়িটা, মানে কি গেটটাকে টেনে দিয়েই সে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করছে, তুই কোথায় যাচ্ছিস অরিত্র? সৌমেন এটা বললো। তো এখানে অরিত্র আমাদের বলছে যে আমি মন্দারমণিতে এসেছি আজ দুপুরে বাস ধরে। ওপার থেকে অরিত্রের শান্ত উত্তর, খুব একটা ভালো উত্তর দিল। এখানে দেখছো যে ওখানে যে অভিক আর উত্তম এসেছে সেই মন্দারমণিতে, আমাদের দৃশিতাও এসেছে মন্দারমণিতে, এবং এখানে আমাদের কি বলবো অরিত্র আর হচ্ছে অরিত্র আর কি বলবো এখানে যে রয়েছে সৌমেন, এরাও সেই মন্দারমণিতে আসছে। অর্থাৎ বুঝতে পারছো তো, সবাই এক সূত্রে একই জায়গায় বাঁধা পড়ছে। এবার তোমরা পুরোটা এখনই, মানে কি বলবো, একটা ভয়ঙ্কর মাস্টার রয়েছে আর সাসপেন্সার কাহিনীর মতো। তোমরা ভিতরে গেলে এটা সম্পূর্ণ বুঝতে পারবে। তো এখানে আমি বলছি, তোমরা শোনো খালি। মন্দারমণিতে হঠাৎ আজ ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে করতে আমি ওই মেয়েটাকে খুঁজে পাওয়ার ক্লু পেয়েছি রে। পরিষ্কার দেখেছি ও সি বিচে একটা ব্লু গ্রাউন্ড পরে দাঁড়িয়ে। ওর বাঁ কাঁধে ওই বাদামি রঙের সাইড ব্যাগটা রয়েছে, যেদিন অর্থাৎ যেটা সেদিন আমার সাথে দেখা হওয়ার সময়ও ছিল। ওই ব্যাগটার ওপর স্ক্রিপ্ট লেটারে লেখা আছে বড় অক্ষরে। আগেও দেখেছিলাম, আরও দেখেছি। একটা হোটেল, 3টে ছেলে, হোটেলের নাম স্বপ্নপুরী। তারপর মোবাইল সার্চ করে দেখলাম ওটা মন্দারমণিতে। মনে হলো ও একটা বিপদের মধ্যে আছে। তুই কি পাগল টাগল হয়ে গেছিস পুরো? এসব কি বলছিস? আমি তো তোর কথার কোনো মাথা মুন্ডুই বুঝতে পারছি না। বিশ্বাস কর, আমি এখানে এসে সেই স্বপ্নপুরী নামের হোটেলটা খুঁজে পেয়েছি, ঠিক যেমনটা চোখ বন্ধ করে দেখেছিলাম। আর আমি মেয়েটার হাতে আতরের শিশিটাও দেখেছিলাম রে। কি? হ্যাঁ রে, আমার স্পষ্ট মনে আছে মেয়েটার গা থেকে একটা মিষ্টি গন্ধ পেয়েছিলাম সেদিন, যেটা ঠিক ডিওডোনামের নয়, আতরের। আমার বাবা একসময় ওইসব ব্যবহার করতেন। বড়লোক বাড়ির ছিলি কি না তখন আর কি, তাই সে গন্ধের ঝাঁসটা আমার চেনা আছে এখনও অবধি। এখানে দেখাচ্ছে ভালোবাসার টান, অর্থাৎ ওই যে মেয়েটাকে আমাদের দেখেছে অরিত্র, সেই মেয়েটাকে সে বুঝতে পারলো মন্দারমণিতেই রয়েছে এবং 3টে ছেলেও রয়েছে, এবং মনে হচ্ছে যেন মেয়েটা একটা বিপদে রয়েছে, এবং সেটা আঁচ করে সে চলে এসেছে এখানে, মানে স্বপ্নপুরী হোটেলে চলে এসেছে। আর এই স্বপ্নপুরী হোটেলেই আমাদের দৃশিতাও উঠেছে।
আর এখানেই কাহিনীগুলো সম্পূর্ণ এক। তো এখানে কি ঘটেছে ঘটনাটা তোমরা এই কাহিনীটির ভিতরে গেলেই বুঝতে পারবে। প্রথম ক্লু তো আমাদের অরিত্র পেয়েই গেছে, মানে অর্থাৎ সেই আতরের সুগন্ধ, যার ঝাঁঝটা তার বাবা ইউজ করতো, অর্থাৎ প্রথম থেকেই যেটা ইউজ করতো সেখান থেকেই সে বুঝতে পেরেছিল আর কি, এরকমই একটা ঝাঁঝ যে ওই মেয়েটাও যে এই একই ডিওরিয়ামের মতোই আতর ব্যবহার করছে। ভাই তুই কোনো বিপদে এগিয়ে যাচ্ছিস না তো? আমার যেন কেমন একটা ভয় লাগছে। ভয়ের কি আছে বন্ধু? আমি তো আগেই বলেছি তোকে, জীবনে অনেক কিছু তো এমনি হারিয়েছি আমি, এবার না হয় কিছু পাওয়ার চেষ্টায় মাতি। আমার আগে পরে তা কেউ নেই এখন, তাই সব তোকেই জানাই। রাখি বন্ধু, ভালো থাকিস। হ্যালো হ্যালো। ফোনের ওপরের বিপ বিপ শব্দে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সোমেন। আবার ব্যাক করতে গিয়ে দেখলো সুইচ অফ। অর্থাৎ এখানে আমাদের অরিত্র বলতে যে আমার এককাল ওকাল বা কি বলে একুলে হকুলে কেউই নেই, আমার সব হারিয়ে ফেলেছি, কিছু পাওয়ার চেষ্টায় মেতেছি, নাও পেতে পারি, কিন্তু আমি এখন যেহেতু সামনেই এগিয়ে যাচ্ছি তাহলে পেছন ঘুরে আমি আর দেখবো না, এটাই বলতে চাইছি। এটা বলেই সে তার বন্ধুকে শুভকামনা জানালো এবং ভালো থাকি বলে সে রেখে দিল। এবং সোমেনের বারবার হ্যালো বা কল ব্যাক করতে ফোনটা দেখা গেলো এক সময় সুইচ অফ হয়ে গেছে। এখানে এই কাহিনীটি শেষ। এবং আর আমি 8 অধ্যায়ে যাচ্ছি, অর্থাৎ দৃশ্যিতার কাহিনী যাচ্ছি, যেখানে শুটিংয়ে যে ভুল ডায়লগটা বলেছিল। এখানে দৃশ্যিতার কাহিনীটি হচ্ছে যে দৃশ্যিতা, এই ডায়ালগটা তো স্ক্রিপ্টে লেখা নেই, আর এখনই এত রাগ দেখিও না। আরও 4টে সিনের পর না হয় ডিরেক্টর সন্দীপ চ্যাটার্জি বলে উঠলেন। সেদিন আরও কয়েকটা শুটিং চলার সময় অতনু দৃশ্যিতার মধ্যে কিছু অস্থিরতা লক্ষ্য করলো। শুটিং শেষে অতনু রুমে এসে দেখলো দৃশ্যিতা নেই। তারপর এদিক ওদিক একটু জিজ্ঞেস করে বিশুর কাছ থেকে সে জানতে পারলো ও নাকি সমুদ্র পাড়ের দিকে গেছে। অতনুও এটাই সন্দেহ করছিল, যে ওর জানি না কেমন একটা মনে সন্দেহ হচ্ছিল। ওই ভাঙা শিশি নিয়ে দৃশ্যিতার মনে একটা খটকা লেগেই রয়েছে। খটকাটা লেগেছে গতকাল রাতে বারবার সেটা বলছিল। তবে এটা কি সেটা দেখতেই ভেবে সমুদ্র সৈকতের দিকে বেরিয়ে পড়ল অতনু। কিছুটা এগিয়ে যেতেই দেখলো দৃশ্যিতা দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে, এক পরিতৃপ্তির হাসি মুখে। অতনু আসতেই একটু চমকে উঠল আর বলল, সে তুমি? হ্যাঁ আমি, কেন আসতে পারি না? তা কেন, হঠাৎ এলে তাই বলছি। এরকমভাবে দৃশ্যিতা অতনুকে বলছে আর কি। তোমায় ঘরে না পেয়েই এ কি তোমার হাতে, ওটা কি? মানে এখানে কথাটা পুরোটা শেষ হলো না, তার মধ্যে করলো তোমার হাতে আবার ওটা কি। দৃশ্যিতার হাতে একটা বড় ভোজালি দেখে আঁতকে উঠে জিজ্ঞেস করলো অতনু। এখানে বড় ভোজালিটা কি তোমরা এখানে শোনো স্পষ্টভাবে, একটু ভালো করে এখানে কান দিয়ে মন দিয়ে শুনবে। আরে এটাতেও এখানেই পেলাম, এইমাত্র পেলাম, তোতলানো উত্তর বেরিয়ে এলো দৃশ্যিতার মুখ থেকে। তারপর ভোজালিটা ফেলে দিতে অতনুকে বলল, চলো রুমে ফিরি, পরের শ্যুট হবে তো, আবার স্ক্রিপ্টটা পড়ে একটু প্র্যাকটিস করি। তুমি তো সন্দীপ তার স্ক্রিপ্টটা অলরেডি অনেকবার প্র্যাকটিস করেছো, এ কথা কেন মনে হলো তোমার? না মানে, তোমাকে আজ শুটিংয়ের সময় মনে হচ্ছিল যেন মিলি ক্যারেক্টারের মধ্যে তুমি একটা গভীরভাবে ঢুকে পড়ে গেছো, অর্থাৎ ঢুকে আছো আর কি, এটাই আর কি বলছি তোমায়। এরকমভাবে বলল। সে তো একটু ঢুকতেই হবে, বিশ্বাস করি বা না করি। ডিরেক্টরের তৈরি ভুতুড়ে চরিত্রের মধ্যে না ঢুকলে সঠিক এক্সপ্রেশনটা আনবো কী করে? মৃদু হেসে বলল দৃশ্যিতা। আর কি, মেয়েরা যেভাবে করে সেটাই আর কি এখানে বলা হয়েছে। তা ঠিক বলেছ তুমি। দেখো মধ্যাহ্নের সূর্যাস্ত কি সুন্দর লাগছে,
সূর্যরশ্মিগুলো এর ওপর সোনালি আলোর রেখা হয়ে খেলে বেরোচ্ছে আর কি, নিজের খেয়ালে। দিবারাত্রির প্রতি ঘন্টায় এই সমুদ্র ভিন্ন ভিন্ন রূপে মুগ্ধ করে তোলে আমায়। দৃশ্যিতার কথায় সায় দিয়ে রুমের দিকে ফিরতে ওদের সাথে দেখা হলো ডিরেক্টরে। অতনু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, সমুদ্র তাহলে কাজের প্রেসারের মধ্যেও টানল? আরে শোনোনি, কি বলুন তো, কিছুক্ষণ আগে একটা ছেলের মার্ডার হয়েছে এখানে, রক্তাক্ত অবস্থায়। তাকে সি বিচ থেকে উদ্ধার করা হয়েছে। আরও দুটো ছেলের সাথে নাকি এখানে ঘুরতে এসেছিল সে। সে কি কি বলছেন? তাই শুনেছি তো, তাই ছুটে এলাম তোমাদের কাছে। আমার তো আবার এসব থেকেই গপ্প তৈরি করতে হয় বলে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে সামনে এগিয়ে গেলেন সন্দীপ চ্যাটার্জি। অতনু পাশে তাকিয়ে দেখল দৃশিতা নেই। গেল কোথায় মেয়েটা? কি বলছে, এখানেই তো ছিল না, এইমাত্র সাথেই তো ছিল। ভাবতে ভাবতে অতনু এগিয়ে গেল হোটেলের দিকে। সেখানে দৃশিতাকে রুমের মধ্যেই পেল। কিছু জিজ্ঞাসার আগেই দৃশিতা জানালো ও খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে চায়। অতনু আর কোনো কথা না তুলে চলে এলো নিজের রুমে। এখানে হচ্ছে যে ব্যাপারটা কি, যে অদ্ভুত, মানে এই যে তিনটে ছেলের কথা বলা হচ্ছে, ওরা হলো সেই সেই বলতে উত্তম আর অভিক আর বনি। এরা এখানে ঘুরতে এসেছিল এবং ওদের মধ্যে যে কেউ একজন মারা গিয়েছে। এটাই ডিরেক্টর এখানে দৃশিতা এবং কি বলবো তোমার অতনুকে বলছে। এবার আমরা এর ভিতরে যখন আরও গভীরভাবে যাব তো আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো কে মারা গেছে এবং কেন মারা গেল কিভাবে। সন্ধ্যার সময়ের শুটিংয়ের সেটে এসে অতনুর সাথে দেখা হলো দৃশিতার। মেকআপের লাস্ট টার্নগুলো চলছিল তখন। তার মধ্যেই অতনুকে দেখে মৃদু হেসে দৃশিতা বলে উঠল, গুড ইভিনিং। অতনু হেসে বেরিয়ে এলো। শুটিং শুরু হলো। মিলির চরিত্রে ভীষণ দক্ষতা ও নিপুণতার সাথে অভিনয় করছিল দৃশিতা। ঠিক তখনই একটা ঘটনা ঘটল। অঘটনটা না ঘটলেই পারত। হঠাৎই একটা রোমান্টিক সিনে প্রচণ্ড আক্রোশের সাথে দুটো দাঁত বসিয়ে দিল দৃশিতা অতনুর কাঁধে। চারপাশে সবার যেন চমক লেগে উঠল সে দৃশ্য দেখে। অতনু চিৎকারে সবাই ছুটে এসে দৃশিতাকে সামলাতে গেলে সে এক ঝটকা দিয়ে একসাথে ফেলে দিতে দিতে লাগলো দু তিনজনকে। অতনু অবাক হয়ে দেখতে লাগলো দৃশিতার সেই ভয়াবহ রূপকে। আর ডান হাতের আঙুলগুলো কাঁধে বোলাতেই টের পেল রক্তের কয়েক ফোঁটা বিন্দুকে। মুহূর্তে শিউরে উঠল সে। আতঙ্কে তার হাত পা নাড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছে তখন। সন্দীপ চ্যাটার্জি নিজে এসে অতনুকে ধরে টেনে তুলল মেঝে থেকে। কিন্তু দৃশিতার কি মারাত্মক রোষ তখনও অতনুর ওপর। চারজনের হাতের বাঁধন থেকেও ছিটকে বেরিয়ে আসতে চাইছে সে। আর মুখে বিকৃতি গলায় বলে চলেছে, ছাড়বো না, এটাকেও ছাড়বো না আমি। এরকম কি বলবো। শুটিংয়ের সবাই তখন হতভম্ব হয়ে দেখছে সে অপ্রাকৃত দৃশ্য। ততপর সন্দীপ ওদের হোটেলের রিসেপশন থেকে নাম্বার নিয়ে কল করলেন এক নিকটবর্তী ডাক্তারকে। ডাক্তার আসার আগেই দৃশিতাকে সামলাতে তার হাত পা কি বলবো বেঁধে গেছে, বেঁধে রাখতে হয়েছে আর কি। তাতেও মুখ দিয়ে রোষাবিষ্ট আওয়াজ বেরোনো বন্ধ হয়নি তার। আর এই নিয়ে শুটিং সেটের মধ্যে বিবিধ অবৈজ্ঞানিক ব্যাখ্যার গুঞ্জন হয়ে চলেছে তখন আর কি। তারপর ডাক্তার এসে দৃশিতাকে দেখে একটা ইঞ্জেকশন দিলে সে কিছুক্ষণের মধ্যে ঝিমিয়ে পড়ে। এখানে ব্যাপারটা হচ্ছে যে দৃশিতা এবং অতনু শুটিং এর ফাঁকে দৃশিতার এমন একটা অদ্ভুত কথা বলা, তারপর সি বিচে ঘুরতে যাওয়া, ঘুরে এসে রেস্ট নেওয়া,
তারপর শুটিংয়ে গিয়ে এরকম একটা মানে রোম্যান্টিক সিনে আক্রোশে দাঁত বার করে আমাদের অতনুর কাঁধে দাঁত বসিয়ে দেয় এবং তাকে আঁচড়াতে শুরু করে, যেমন একটা ভয়ঙ্কর মানে কী বলবো, একটা যে তার মধ্যে থাকে না, যেমন আত্মা একজনের শরীরে প্রবেশ করছে, একটা ভয়ঙ্কর মানে হরর লেভেল একটা দিক ঘটনা, তেমনই একটা ঘটনা ঘটেছে এখানে। আমাদের দিদিটাকে 4জন লোক ধরে রেখেও পারছে না এমন, আর সে অতনুর উপরে ঝাঁপিয়ে পড়ে যেন অতনুকে মেরে ফেলতে চাইছে, আর রেগে রেগে বলছে ছাড়বো না, এটাকেও আমি ছাড়বো না, এরকম করছে। তখন তৎপর ডাক্তার এসে দিশিটা বাঁধা অবস্থায় যে ছিল তাকে ইঞ্জেকশন দিল এবং কী বলবো, সিনেমাটিকের মতো আমাদের দৃশ্যিতা কিছুক্ষণের জন্য অজ্ঞান বা রেস্টে চলে গেল। আর এসব শুনে একজন, অর্থাৎ এসব শুনে তিনি একজনটা কে শুনে নাও। সে, এখানে নাম উল্লেখ নেই, সে কিছুক্ষণের মধ্যে ঝিমিয়ে পড়ে। সব শুনে একজন সাইকিয়াট্রিস্ট ক্রিয়েপ্টেন্ট করতে বলেন আর কিছু ওষুধ লিখে দিয়ে যান। ডাক্তারবাবুকে এগিয়ে দিতে গিয়ে অতনু দেখে সন্দীপ চ্যাটার্জি বাইরের উদ্বিগ্ন চিত্তে দাঁড়িয়ে। তার মুখ থেকে সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি উঠছে ঘন ঘন, আর কপালে ভাঁজগুলো বেশ কিছু গভীর চিন্তার ইঙ্গিত দিচ্ছে। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। শুটিংয়ের কাজ পণ্ড হয়ে গিয়ে এ ধরনের একটা অঘটনা ঘটা বা হওয়া তার কাছে বেশ ক্ষতিকর বিষয়। অতনুকে দেখে তিনি ইশারা দিয়ে কাছে ডেকে বললেন, খুব চিন্তা হচ্ছে? বুঝতে পারছি সন্দীপদা, আপনার 7 দিনের শিডিউল ছিল, এত বড় টিম নিয়ে হোটেল থেকে এতগুলো শট সেট করা, আর এরই মধ্যে এমন একটা দুর্ঘটনা। মাঝপথে অতনুকে থামিয়ে দিয়ে সন্দীপ মুখে থেকে সিগারেটটা শেষাংশ নিচে ফেলে কোলাবতী স্যান্ডেল দিয়ে পিষে বলতে লাগলেন। অর্থাৎ এখানে কিছু বলার আগে আমি বলি একটা কথা। তো এখানে মূল একটা যে ঘটনা, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আমাদের অতনু সন্দীপ চ্যাটার্জির উদ্বিগ্নটা হওয়া দেখছেন, মানে সন্দীপ চ্যাটার্জি ইনি একজন ডিরেক্টর, তো তার চিন্তা করা সিগারেটটাতে, আর একজন মানুষ অবশ্যই যখন কোনো চিন্তা করে তখন সে নেশা করে, অর্থাৎ বেশিরভাগ সিগারেট, বিড়ি বা ধূমপান জাতীয় স্মোকিং টোকিং কিছু করেন, বা যদি চিন্তা থেকে বাঁচতে চান তখন তিনি তো মদ তো এইসব তো খেয়েই থান। তো এইসব চিন্তা দেখে আমাদের সন্দীপটা এইসব কিছু বললেন, আর সন্দীপের মুখের শেষাংশটা তিনি তখন ফেলে দিলেন আর কি। আরে তা নয়, আমি কিছুক্ষণ আগে একটা নিউজে পড়লাম যে এ ধরনের ভৌতিক সিনেমা শুটিং করতে গেলে নাকি সেটে অদ্ভুত একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। আসলে তখন সেটের সকলেই তো, বিশেষ করে যারা মূল চরিত্রে থাকে, তারা এই ভৌতিক ব্যাপারগুলোকে খুব গভীরভাবে চিন্তা করে। আর সেই কারণেই হয়তো একটা অশুভ শক্তিকে চুম্বকের মতো টানার জোন তৈরি হয়ে যাচ্ছে এখানে সেখানে। তার সমসাময়িক কোনো অঘটন মানে অদৃপ্ত আত্মা যদি জন্ম হয় সে স্থানের কাছে পিঠে, তবে তাতে আকৃষ্ট হয়ে সেখানে উপস্থিত হয়ে যেতে পারেও। এখানে আমাদের কি বলবো, সন্দীপ চ্যাটার্জি কথাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, যেহেতু আমরা একটা ভৌতিক সিনেমা শুটিংয়ে এসেছি, আর এখানে নিশ্চয়ই অশুভ বা অতৃপ্ত কোনো ঘটনা ঘটতেই পারে, এটা বা আকর্ষণ করে চুম্বকদের মতো আর কি, এরকমের একটা ঘটনা এখানে বলা হয়েছে আর কি। এভাবে তিনি কথাটা ঘুরিয়ে দিচ্ছেন। এসব কি বলছেন আপনি সন্দীপদা? বিদেশে রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে, তাই আমি বললাম। সেটা আমি আগেও শুনেছিলাম, এখনও সেই ব্যাপারটাই, অর্থাৎ এখনও সেই খবরটাই আর কি নেটে ডিটেলসে পড়লাম। তিনি নেটের ডিটেলসে এরকম একটা ঘটনা অনুযায়ী ঘটেছে, তাই তিনি এনাকে বলছেন, ডিরেক্টরকে, অর্থাৎ সন্দীপ চ্যাটার্জিকে বলছেন, সন্দীপদা সত্যি আপনি এসবে বিশ্বাস করেন? অতনুর খানিক দ্বিধাজনক প্রশ্ন। এই নিয়ে 3 নম্বর ভৌতিক মুভি করছি আমি, তার জন্য আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে, অনেক রিয়েল কেসও দেখেছি, তাই অবিশ্বাসের কোনো জায়গাই নেই আর কি। আপনার কি দৃশ্যিতার আচরণে তেমন কিছু মনে হয়েছে?
সন্দীপ চ্যাটার্জি উত্তরটা দেওয়ার আগেই তার পকেটে ফোনটা বেজে উঠল। একটু পরে কথা বলছি, ঘরের কল আসছে, একটু বলে এগিয়ে গেলেন উনি। কি এখানে ব্যাপারটা হচ্ছে যে সন্দীপ চ্যাটার্জির উত্তর দেওয়ার আগে একটা পকেটে ফোন আছে, যার ফলে উনি এখান থেকে চলে যান। কিন্তু সন্দীপটা যিনি বললেন যে এটাকে নিয়ে আমরা বহু মুভি করছি, আর এর নিয়ে আমি বহু রিসার্চ করেছি এবং এর সবে আমার কোনো বিশ্বাস নেই, এরকম একটা ঘটনা বলছেন যে এখানে এটা স্টপ হয়ে যাচ্ছে। এবার 9 নম্বর কাহিনী, যে এই 3টি ছেলের কাহিনীতে আমরা আসছি, এটা শুনবে তোমরা মন দিয়ে। তুই থাকলে থাক ভাই, আমি আজই পালাচ্ছি এখান থেকে। নিজের ব্যাগটা গোছাতে গোছাতে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল উত্তম। আমাদের উত্তমবাবু আগে থেকেই ভালো ছেলে, ব্যাগপত্র গুছিয়ে কেটে ফেলতে চাইছে আর কি, তারই কথা এখানে বলা হয়েছে। আবার সে একটা ভয় ভয় কণ্ঠে বলছে, আরে তোর মাথা খারাপ টারাপ হয়েছে নাকি? এখন অলরেডি রাত 8টা বাজে, আর এসব কি ভুলভাল দেখে এসব বলছিস তুই? এটা আমাদের কি বলবো বলছে, উত্তমকে বলছে আমাদের। কে বলছে? উত্তমকে বলছে আমাদের কি বলবো, অভিক। অভিক বলছে আমাদের উত্তমকে। তো অভিকের এসব কথা শুনে উত্তম তো থামতেই চাইছে না, উত্তম চলে যেতে চাইছে। কিন্তু ওদের বাড়ির লোক কাল আসবে, বডি কাল ছাড়বে, অন্তত কাল অবধি তো। অভিকের কথাকে থামিয়ে উত্তম বলতে থাকলো, তুই থাক না, আমি নেই আর। দুপুরে আমি নিজে দেখেছি বিনুর পেটে একটা নীল গাউন পরা মেয়ে ভোজালি চালাচ্ছে। তবে হোটেল ব্যালকনি থেকে সেই দৃশ্যটা দূরে ছিল। নিজেকে সান্ত্বনা দিতে সেটাকে চোখের জল অর্থাৎ চোখের ভুল মনে করেছি তখন, কিন্তু আজ বিকালে যখন আমি বাথরুমে ঢুকেছিলাম তখন ঘরে স্পষ্ট পায়ের আওয়াজ পেয়েছি, আর সেই আতঙ্কের গন্ধটাও পেয়েছি। না রে, আমাদের এখানে আসাটা মোটেই ঠিক হয়নি। এটা আমাদের উত্তম বলছে অভিজ্ঞ আর কি, অর্থাৎ সে তার বন্ধুর মৃত্যু, অর্থাৎ এখানে যে বন্ধুটি মারা গেছে তার নাম হচ্ছে বনি। তো সে বনির মৃত্যুর আগে দেখেছে যে বিনুর পেটে একটা নীল গ্রাউন্ড পরা মেয়ে ভোজালি চালাচ্ছে, এবং সে আজ দুপুরে স্নানের সময়ও নুপুরের আওয়াজ পেয়েছে, অর্থাৎ পায়ের আওয়াজ পেয়েছে। তাই জন্য সে বলছে এখানে আসাটা আমাদের ঠিক হয়নি। তুই কি বলতে চাইছিস বলতো? সুগন্ধটা দুপুরে বিনুকে মেরেছে আর বিকেলে তোর ঘরে ঢুকেছিল? আরে তাহলে তো সবার আগে ও আমাকে, অভিককে থামিয়ে উত্তম বলে ওঠে, ভাই তুই সাহসী হতে পারিস, আমি নয়, তাই বেরোলাম আমি। আচ্ছা চল, তোকে একটু এগিয়ে দিয়ে আসি আমি। এটা আমাদের বলে উঠল অভিক। উত্তম কিন্তু এখান থেকে সরাসরি চলে যেতে চাইছে, আর মনে ভাবছে যে ওই আতর অর্থাৎ ওই মেয়েটাই হয়তো। এটা আমরা পরে গেলে শুনতে পাচ্ছি। বলে দুজনে বেরোলো হোটেল রুম থেকে। সমুদ্রের পাড়টা অর্ধচন্দ্রের আলো আর ধারিতে বেশ রহস্যময় লাগছিল যেন উত্তমের। অর্থাৎ রাত 8টা বেজে গেছে, আর সমুদ্রের বীচ মানে বুঝতেই পারছো, আর চাঁদের আলো মানে অর্ধ চাঁদের আলো রয়েছে, তো কীরকম একটা লাগছে। তো উত্তমের পা স্তব্ধ হয়ে গেল। কেন না, কিছুটা এগোতেই ওদের নাকে এসে ঠেকলো সেই আতরের গন্ধটা। ভয়ে ওর কান থেকে ব্যাগটা পড়ে গেল বালিতে। গন্ধটা আবার অভিকের নাকেও এলো। অভিক নির্ভয়ে বলে উঠল, আরে ভাই দূর, এ কিছু না, শালা তুই এর শেষ দেখেই ছাড়বো। উত্তম বলতে থাকলো, অভিক তুই নেশার ঘোরে আছিস, থেমে যা, এগোস না। কিন্তু অভিক থামবার পাত্র নয়। অগত্যা নির্জন সৈকতে একা না দাঁড়িয়ে উত্তমকে অনুসরণ করলো। উত্তম তাকে অনুসরণ করতে লাগলো, অর্থাৎ যেহেতু নেশার ঘোরে আছে, আর নেশা ঘোরে মানুষ কি না করে বসে, সেখানে এটারই বলা হয়েছে। এখন সে একাই 100, যা কিছু আসবে সে একাই সামনে নেবে, এরকমই একটা ঘটনা আর কি। এবং অভিককে এগিয়ে যেতে উত্তমও তাকে অনুসরণ করছে, যা হয় হবে দেখা যাবে। এখানেই কাহিনীটা শেষ। এবং এই
যে শেষ পর্বটা রয়েছে, অর্থাৎ আমাদের সেই 4টে পর্যায়, আমি 3টে পর্যায় অলরেডি তোমাদেরকে পাঠ করলে শোনালাম। এখানে শেষ পর্যায়ে পুরো কাহিনীটা এক সূত্রে গেঁথে গেছে। আর এখানে তোমরা ভাগ ভাগ নয়, পুরো কাহিনীটা একরকমভাবেই তোমরা শুনতে পারবে। শোনো, এখানেই যে একটা মারাত্মক টুইস্টে ভরা কাহিনী। এই টুইস্টটা তোমরা যদি না শোনো তাহলে তোমরা তো বুঝবে কাহিনীটা তোমরা কিছুই শুনলে না। তো এখানে বলছি যে হোটেল রুমে ফিরে এসে হঠাৎ অতনুর নজরে এলো টেবিলের ওপর রাখা টিম ব্যাগটার চেন অর্ধেক খোলা। তাতে বিভিন্ন সিনের শুটিংয়ের জিনিসপত্র ছিল আর কি, শুটিংয়ের জিনিসপত্র ভর্তি ছিল। কী ভেবে সেটাতে হাতড়ে অতনুর খেয়াল হলো ভোজালিটা নেই, যেটা একটা সিনের জন্য আনা হয়েছিল। মনের মধ্যে একটা আতঙ্ক চেপে বসলো তখন অতনুর। দুপুরে দিশিতার হাতে সেই ভোজালিটাই ছিল কি? কিন্তু ও এ ঘরে কখন এসেছিল তা তো টের পায়নি অতনু। মনের মধ্যে হাজার রকমের অবৈজ্ঞানিক প্রশ্নের দানাগুলো কঠিন হয়ে জমাট বাঁধতে থাকলো অতনুর। মনে পড়তে থাকলো সন্দীপতার কাছে শোনা কথাগুলো। এখানে যে দুপুরে সন্দীপতা যে ভোজালিটা হাতে নিয়েছিল, সেই ভোজালিটাই দেখেছিল আমাদের উত্তম ছাদের ওপর থেকে। আমি তোমাদেরকে বলে দিলাম আগে থেকেই, এটা আমরা পরে গেলে আবার জানতে পারবো। তো মনে পড়তে থাকলো সন্দীপতার কাছে শোনা কথাগুলো। ভাবলো একবার রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করবে। তো রিসেপশনে যাওয়ার আগে সমসাময়িক সময়ে তেমন কিছু এখানে ঘটেছিল কি না, কিন্তু রিসেপশনে কথা বলে তেমন কিছু ইঙ্গিত না পেয়েও বাইরের হাওয়াটা একটু নিজেকে শান্ত করতে বেরিয়ে পড়লো আমাদের কি বলবো অতনু। আমাদের অতনু শুটিংয়ের যে জিনিসপত্র ব্যাগে ভর্তি ছিল সেটা অর্ধ খোলা, এবং সেই ভোজালিটা যেটা সে ওই আমাদের দিশিদের হাত থেকে নিয়েছিল সেটাও নেই। এবং কি আর বলবো, দুপুরে সেই ভোজালিটা নিয়ে এসে যে দাঁড়িয়েছিল সেটা আবার উত্তমের দেখা গেল। মানে সে বিভিন্ন, মানে তার মাথা একটা ঘুরে গেল, এবং সন্দীপ তার কথাগুলোকে সে বিশ্বাসও করতে লাগলো একে একে। এসব ভেবে সি বিচের অর্থাৎ সমুদ্রের ঠান্ডা হাওয়া আসতে মনটা একটু ভালো করতে সে বেরিয়ে পড়েছে। ফোনে মিতালির কাছে জেনে নিল দৃশিতার শারীরিক অবস্থার কথা। সে এখনও ঘুমোচ্ছে। তো শুনে আশ্বস্ত হলো অতনু। মিতালি রাতে দৃশিতার সাথেই থাকবে। রাতে একবার না হয় অতনু ডিনার সেরে দেখে আসবে ওকে। এটা আমাদের কি ভালো, অতনু ভাবলো, যেহেতু দৃশিতা এখন ঘুমোচ্ছে ঘুমোক। সমুদ্র সৈকতে বেরিয়ে একটু ঘুরতেই অতনুর খেয়াল হলো একজন সেই নির্জন বালিয়াড়িতে একটা খবরের কাগজ পেতে বসে আছে। অতনুকে দেখে জিজ্ঞেস করলো সে, রাতে সমুদ্র শোভা উপভোগ করতে নাকি? এই আর কি। আর আপনি ঘুরতে এসেছেন? ঠিক ঘুরতে এসেছি বলবো না, একটা কাজে এসেছি। বসুন না, সময় হলে দুদণ্ড কথা বলি। অতনু ভাবলো হোক না অপরিচিত, তাও একটু কথা বলে যদি মাথার জটগুলো একটু হালকা হয়। তাই বসেই পড়লো তার পাশে। আর চোখে অপরিচিতের দিকে তাকিয়ে যেন 25-এর কাছাকাছি বয়স মনে হলো। অপরিচিত তখন বলে চলেছে, চাঁদের আলোয় সমুদ্রের তরঙ্গের মাথাগুলো কেমন রূপোলি লাগছে না? তৎপর একটা গভীর শ্বাস নিতে একটা গন্ধ পেল অতনু। অপরিচিত হঠাৎ করে বলে উঠল, একটা আকর্ষক গন্ধ পাচ্ছেন তো? অতনু বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি পাচ্ছেন কি? তখন আমাদের ব্যক্তিটা বলে, অর্থাৎ যিনি বসেছিলেন তিনি বলে, আমি তো অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম। ওই ঝাউবন থেকে ভেসে আসছে একটা গন্ধ, অর্থাৎ সেই গন্ধটা। অতনু মুহূর্তে দাঁড়িয়ে এদিক ওদিক তন্ন তন্ন করে কি যেন এক অজানা বা চেনা বস্তু খুঁজে চলল। আপনি, নাম কি আপনার? অপরিচিতের প্রশ্নে অন্যমনস্ক হয়ে উত্তর দিল অতনু। অতনু সেন। আপনি যাকে খুঁজছেন, যার গন্ধের রহস্য জানতে চাইছেন, সে ওই ঝাউবনে আছে। যাবেন না কি ওখানে? এখানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো? আমি পুরোটা বুঝে যাচ্ছি এবং তোমাদেরকে আমি বোঝাচ্ছি, আর একটু তোমরা শোনো।
কেমন যেন সব রহস্যময় লাগতে থাকলো তনুর। সে তোতলানো ভাষায় প্রশ্ন করলো, আপনি চেনেন তাকে? আমি তো খুব অল্প সময়ের জন্য চিনি, কিন্তু আপনি হয়তো আরেকটু বেশি সময়ের জন্য চিনতে পারতেন তাকে। মানে কি বলছেন? চলুন ওদিকে, যেতে যেতেই না হয় বলছি সেই মেয়েটার গল্প। অর্থাৎ যিনি সি বিচে বসে আছেন তিনি আর কেউ নয়, তিনি অরিত্র। আর এখানে অতনু তার একটু মাথার কি বলবো এই অশান্তি অর্থাৎ ঝামেলা জটগুলোকে একটু মেটাতে বাইরে সমুদ্রে হাওয়া খেতে, মানে শান্ত হাওয়া খেতে বেরিয়েছে। আর এখানেই অরিত্রর সাথে তার পরিচয়, এবং অপরিচিত হলেও সে বসে আছে এবং নাকে সেই গন্ধটা আসতেই সে এই প্রশ্নটা করছে। এবং অরিত্র বলছে যে ওই মেয়ে গন্ধটা যেখানে আসছে সেখানে কি যাবেন? তো অতনু কোনো কিছু না বলে তার সাথে চলছেন, এবং সে বলেই দিল এই মেয়েটার কাহিনী বলি। এই সম্ভবত এই ধরনের পারফিউম একটা মেয়ে ইউজ করে। এখানে আগে কি বলবো, অরিত্রের বাবাও ইউজ করে, এর কথা বলা হয়েছে, কিন্তু অরিত্রের বাবা যেটা ইউজ করে সেটা ছেলেদের আর এটা মেয়েদের। তাই জন্য এখানে সেই মেয়েটার কাহিনী আমাদের অরিত্র এখানে বলবে। অতনু কেমন একটা মোহাবিষ্ট হয়ে অনুসরণ করতে থাকলো সেই অপরিচিতিকে। এক নিয়ন্ত্রণহীন কৌতূহল যেন ওকে চুম্বকের মতো টেনে নিয়ে যেতে থাকলো সেই ঝাউবনের দিকে। অতনু যেন নিজের মধ্যে আর নেই, যেন কেউ তাকে বশ করে ফেলেছে, না কিছু একটা করে ফেলেছে যার জন্য সে সোজাসুজি চলেই যাচ্ছে যেন মায়াবিষ্ট হয়ে, এরকম একটা ব্যাপার আর কি। অপ্রিত বলতে থাকলো আরও অনেক কিছুই, তার মধ্যে বলল ওই মেয়েটির কথা। মেয়েটির আতর মাখার খুব শখ ছিল, জানেন কি? ওর বাবা আতর তৈরির কারখানায় কাজ করতো। যেদিন মেয়েটির জন্ম হয়েছিল সেই দিনই ওর বাবার কাজটা হয়েছিল বলে মেয়ের নাম রেখেছিল সুগন্ধা। অভাবের ঘরে বাপ আর মেয়ের সংসার ছেড়ে মা খুব ছোটবেলাতেই চলে গিয়েছিল তার। তারপর ধীরে ধীরে বাবা অসুস্থ হলো। মেয়েটি তার সুমিষ্ট গানের গলাকে ভর করে এপাড়ায় ওপাড়ায় ফাংশন করতো। বাবার চরম অসুস্থতার সময় সেই কণ্ঠকে ভরসা করে আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অডিশন দিয়েছিল। কয়েকবার আপনার সাথে দেখাও করেছিল ওর একটু পাড়াতুতো দাদার সোর্স ধরে। নামটা মনে করতে পারছেন? সুগন্ধা আইচ নাম ছিল তার। অবশ্য মনে না থাকাটাই স্বাভাবিক, আপনাদের ব্যস্ত শিডিউল, তাই সময় হয়ে ওঠেনি ওর কণ্ঠকে একবারের জন্য পরখ করার, বা হয়তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেননি। যাই হোক, সেই ভাগ্যহীনার বাবার অন্তিম দিনে একদিন তার সাথে দেখা আমার হয়েছিল আচমকাই। আমারও তখন আপনজনে জমে মানুষে টানাটানি দিন চলছিল আর কি। তৎপর মৃত্যু হয় ওর বাবার। আর খুব আপনজনের মৃতদেহের ওপরের আতরের গন্ধ নিয়ে সে চিরদিনের মতো নিজ গায়ে আতর দেওয়া বন্ধ করে দেয়, পাছে বাবার স্মৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। শুধু বাবার হাত থেকে বহু বছর আগে পাওয়া সেই আতরের শিশিটাকে সে যত্নে করে ব্যাগে রেখে দিত, আর গায়ে লাল রং দিয়ে এঁকে রেখেছিল লাভ সাইন। এখানে এর কাহিনীটির কথা এখানে তোমরা বলা হয়েছে। এখানে যে মেয়েটির কথা বলছে সেটি তো বুঝতেই পারছো, সুগন্ধা আইচ, যে ছোটোবেলাতেই তার মাকে হারিয়ে ফেলেছে, বাবার কাছে মানুষ হয়ে উঠেছে, যার বাবা তার নাম লিখেছিল সুগন্ধা, কারণ তার একটা সুগন্ধ আতরের দোকান ছিল, তাই তার নাম ছিল সুগন্ধা। বাবার এই অসুস্থতার জন্য সে নানা জায়গায় অডিশন দিয়েছে, তার প্রতিভার ছিল কারণ সে সুন্দর গান গাইতে পারতো। এর জন্য সে নানা জায়গায় অডিশন দেওয়ার পরেও কেউ তাকে সুযোগ দিচ্ছে না। এটাই হচ্ছে একটা বাস্তব জীবনের ঘটনা, যে যার ট্যালেন্ট রয়েছে সে তো কোনোই কিছু করতে পারে না, কিন্তু যার ট্যালেন্ট নেই সেই তো কি বলবো কাজের অফার পেয়েই চলছে, সেরকমই একটা ব্যাপার। এসব ঘটনা শোনার পর অতনু একটা চমক লাগলো। ঘোরের জাল কাটিয়ে ভয়ে ভয়ে সে বলে উঠল, কে আপনি? এসব কি করে জানলেন? আমি অরিত্র মুখার্জি।
আপনি আমায় চিনবেন না, হয়তো সুগন্ধাও তেমন চিনতো না আমায়, কিন্তু আমি এখানে এসে ওর সাথে দেখা করেছি, ওর কাছ থেকেই ওর জীবনের সব কিছু জেনেছি। আর এটাও জানি যে ওর শেষ ইচ্ছা এখনো অপূর্ণ আছে। এখানে যেহেতু সুগন্ধার কথা বলা হয়েছে, তো আমি বলি সুগন্ধা কিন্তু মারা গেছে, সুগন্ধা কিন্তু জীবিত নয়। আর এখানে অরিত্র যার সাথে কথা বলেছে বলছে ও সুগন্ধার সাথেই কথা বলেছে, কিন্তু যে সুগন্ধার সাথে সে কথা বলছে সে সুগন্ধা কিন্তু জীবিত নেই, সে কিন্তু মৃত। এখানে সুগন্ধার একটা ইচ্ছা অপূর্ণ থেকেই গেছে, সেই অপূর্ণ ইচ্ছাটা সে জানাবে সবাইকে, অর্থাৎ সে এখন বলছে। তখন অতনুর শুকনো গলা দিয়ে আলতোভাবে উঠে এলো একটা ভয়ার্থ প্রশ্ন। শেষ ইচ্ছা মানে? ডান হাতের তর্জনীটা মুখে ঠেকিয়ে চুপচুপ বললে, ফিসফিসিয়ে বলে উঠল অরিত্র। আর ঝাউবনের গভীরে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই দেখুন। অতনু সামনে তাকাতে আঁতকে উঠল। ব্লু কালারের গ্রাউন্ড পরা একটা মেয়ে উন্মত্তের মতো এগিয়ে চলেছে দুটো ছেলের পিছনে। দুটো ছেলের মধ্যে একজন তার স্বরে চিৎকার করছে, পালা অভিক পালা। অতনুর বাকরুদ্ধ হয়ে দেখতে লাগলো ছেলে দুটোর মধ্যের আতঙ্ককে। মেয়েটা যেন ঝড়ের চেয়েও দ্রুত গতিতে তাদের পিছু নিয়েছে। আর একটা মৃদু হিসহিসানির শব্দে ভেসেছে আসছে একটা শব্দ তার মুখ থেকে। অতনুর সারা শরীরের রোমগুলো যেন খাড়া হয়ে গেছে, একটা শীত অনুভব হতে লাগলো যেন। ততপর একটা ছেলেকে ধরেই ফেললো মেয়েটা, তৎপর তাকে বালিতে ফেলে ওর মুখ হাঁ করিয়ে কি যেন একটা গলিয়ে দিতে থাকলো। তাতে ছেলেটা ছটপট করতে করতে একসময় স্থির হয়ে গেল বালুর ওপর। পাশে অরিত্র ফিসফিসিয়ে বলে চলেছে, এরা 3 মাস আগে এখানে মেয়েটাকে কাজ দেওয়ার নাম করে নিয়ে এসেছিল। বলেছিল একটা মুভির শুটিং চলছেও এখানে, সেখানে সুগন্ধা নাকি গান গাইতে পারবে। অনেক আশা ভরসা নিয়ে মেয়েটা এসেছিল তাই। কিন্তু ও একবারের জন্য ভাবেনি যে ওর প্রেমিক অভিক ওকে কী উদ্দেশ্যে এই মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে এসেছে। সুগন্ধার সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে নিজের নামের আদ্যক্ষর লেখা একটা বাদামি রঙের ব্যাগও গিফট করেছিল অভিক। তো এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো কী ব্যাপারটা ঘটেছে এখানে। তো এখানে অভিক হচ্ছে সুগন্ধার প্রেমিক এবং তাকে মিথ্যা প্রেমিক অর্থাৎ মিথ্যে ভালোবাসার জাল করে তাকে মন্দারমণিতে এনেছিল এবং তাকে একটা বাদামি রঙের ব্যাগও গিফট করেছিল। এইবারে তোমরা ঘটনাটা ঠিক বুঝতে পারছো, এবারে তোমরা শোনো। সেদিন এখানে অভিক তার সুগন্ধা ছাড়াও অভিকের 2 বন্ধু অর্থাৎ উত্তম ও বিনুকে এসেছিল ওদের সাথে। আর তারপর এক রাতে ভরপুর নেশা করে অভিকেরা 3জন মিলে মেয়েটাকে ভোগ করে মেরে ফেলেছিল। কিভাবে জানেন? অতনু চোখের সামনের দৃশ্য আর কানের মধ্যে আসা কথাগুলো ওকে বোবা করে দিয়েছিল ততক্ষণে। আর পাল্টা প্রশ্ন করার ক্ষমতা আর তখন নেই। অরিত্র বলে চলল, ওই আতরের শিশিটাকে পাথরে ঠুকে ভেঙে তার গুঁড়ো মিশিয়ে দিয়েছিল জলের মধ্যে। তারপর 3জন মিলে জোর করে পান করিয়েছিল সেটা তাকে। মেয়েটা সুকণ্ঠে রক্তারক্তি ঘটে তর্পে তর্পে মরেছিল সেই বালিয়াড়িতে, ঠিক ওই ছেলেটার মতো। আর তারপর ওরা আমার সুগন্ধটাকে পুঁতে দিয়েছিল ওই ঝাউবনের মাটিতে, বলে আর্তনাদ করে উঠল অরিত্র। কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে নিজের পরিস্থিতিকে উপলব্ধি করে উঠতে পারছিল না তখন। শুধু সামনে দেখলো একটা ছেলেকে মেরে সামনে এগিয়ে আসছে মেয়েটা, আর পেছনে আরেকটা ছেলে আতঙ্কে অভিক অভিক বলে চিৎকার করতে করতে নিজেকে বাঁচাতে গিয়ে ডুবে যাচ্ছে সমুদ্রের অতলে। মেয়েটা আরও কাছে আসতেই অতনুর জ্ঞান হারাবার উপক্রম হলো। যে এ যে দৃশ্যিতা,
মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। পিছনে পায়ে সরতে সরতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল অতনু বালির ওপর। এখানে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে। মেয়েটার কাহিনী তোমরা অর্থাৎ সুগন্ধার কাহিনী তোমরা বুঝতেই পেরেছো। সুগন্ধাকে যেরকম তার প্রেমিক অভিক মেরেছিল সেরকমই করে সুগন্ধা অভিককে মেরে ফেলে এবং অভিক এবং উত্তমকে সেমনভাবে উত্তমকে জলে ডুবিয়ে মেরে ফেলে সমুদ্রের জলে, এবং অভিককে সে একই মৃত্যু দেয় যেটা সে সুগন্ধাকে দিয়েছিল। আর এখানে যে সুগন্ধা যে মেয়েটির রূপ অর্থাৎ যা সরিয়েছিল সে আর কেউ নয় দৃশিতা, এবং দৃশিতাকে সামনে দেখেই অতনু আমাদের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তো এরপরে যেটা হচ্ছে সেটা জ্ঞান ফিরতে অতনুর চোখে ঠেকলো ভোরের আলোর আভা। সারাটা মাথা তখনও ভার হয়ে আছে তার, উঠে বসার ক্ষমতাটুকুও যেন নেই আর। রাতের সমস্ত ঘটনার সাথে হঠাৎ মনে পড়ে গেল দৃশিতার কথা। মুহূর্তে উঠে সে হাঁটা লাগালো হোটেলের দিকে। সেখানে গিয়ে মিতালির কাছে জানতে পারলো যে রাতের দিকে একবার মিতালি উঠে দৃশিতাকে নাকি ঘরে পায়নি। তারপর হোটেলের রিসেপশন ঘুরে এদিক ওদিক ফোন করে সবাইকে জানিয়ে ঘণ্টাখানেক পর সমুদ্রে এসে দেখে যে দৃশিতা ওখানে অঘরে ঘুমোচ্ছে। সারা সেটের লোক জুড়ে এসব যুক্তিতর্কের বাইরে ঘটনা নিয়ে বেশ কানাকানি হচ্ছে ততক্ষণে। কি আর বলবো, অতনু তো আমাদের ওখানে অজ্ঞান ওই ঝাউবনে, আর তার ঘুম ভাঙে ভোরের আলোয় অর্থাৎ সূর্যের আলোর আভা পড়ে। আর জ্ঞান ফিরতেই সে হোটেলে ফিরে মিতালিকে জিজ্ঞেস করছে যে দৃশিতা কোথায়। তখন মিতালি বলে যে দৃশিতাকে সে ঘুরে খুঁজে পায়নি মাঝরাতে, কিন্তু দেখে যে হোটেলের বাইরে অর্থাৎ বালিয়াড়িতে, সমুদ্রের বালিয়াড়িতে সে অচেতন অবস্থায় অঘরে ঘুমোচ্ছিল। ইতিমধ্যে অতনু সন্দীপ চ্যাটার্জির সাথে কথা বলতে গিয়ে দেখে উনি সোমেন নামে একজনের সাথে কথা বলছেন। সে জানাচ্ছে যে গত পরশু রাত 8টার দিকে নাকি মন্দারমণিতে আসার একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তার বন্ধুর সে সময় সে এখানে আসার কথা ছিল, যাকে সে গত 24 ঘন্টায় ফোন করে একবারও পায়নি। তাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে আজ সকালে এখানে তার বন্ধুর খবর নিতে এসেছে। সন্দীপ চ্যাটার্জির সাথে লোকাল একজন পুলিশও ছিলেন, কিন্তু তার বন্ধুর নাম জিজ্ঞাসা করলে সৌমেন উত্তর দিল অরিত্র। নামটা শুনে মুহূর্তে শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ নেমে এলো অতনুর। সে নিজেও বুঝে উঠতে পারছিল না কি করে বলবে সৌমেনকে অরিত্রের কথা। আদৌ কি সেসব কথা কাউকে বিশ্বাস করানো যায়? তাই সবাই চলে গেলে অতনুকে ডেকে অর্থাৎ অতনু তাকে ডেকে বলেই ফেললো তা গত রাত্রে সব অভিজ্ঞতার কথা, আর তার কাছ থেকেও জানলো অরিত্রের এখানে আসার কারণটা কী ছিল। দুজনেই বুঝতে পারলো অরিত্রের এখানে আসার আকর্ষণটা মিথ্যা ছিল না। তাই হয়তো মৃত্যুর পরপারে গিয়েই সে সুগন্ধার সব বৃত্তান্ত জেনেছে বা সুগন্ধা জানিয়েছে তাকে। সৌমেনের হঠাৎ কি খেয়াল হলে ওর ফোনের কলের লিস্টটা চেক করতে দেখলো অরিত্রের যে নাম্বারটা গত পরশু রাত 9টার সময় এসেছিল সেটার আদৌ কোনো অস্তিত্ব নেই সেখানে। সৌমেনের যেন নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না তখন। এদিকে দৃশিতাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সব শুটিং শেষে ফেরার দিন ব্যাগ গুছাতে গিয়ে হঠাৎ দৃশিতার চোখে এদিকে দৃশিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। সব শুটিং শেষে দৃশিতার দিন মানে ফেরার দিন ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ দৃশিতার চোখে পড়লো একটা ব্লু গাউন। অতনু সামনেই বসেছিল তখন। গাউনটা দেখা মাত্র আঁতকে উঠল সে। দৃশিতা অবাক হয়ে আনমনে বলতে লাগলো, এটা আবার কবে কিনেছিলাম আমি? মনে পড়ছে না তো। অতনু শান্ত উত্তর দিল, মনে না পড়লে ছেড়ে দাও, ওটা আর প্যাক করো না। এইখান বলেই আমাদের এই আতর কাহিনীটা শেষ হচ্ছে। তো এই আতর কাহিনীটা শুনে কার কেমন লাগলো? গায়ে নিশ্চয়ই এখন শিহরণ দিয়ে উঠছে। স্বাভাবিক ব্যাপার, এরকম একটা হরর একটা সাসপেন্স কাহিনী শুনতে কেমন লাগলো? এখানে যে মেয়েটার সাথে খারাপ হয়েছে অর্থাৎ সুগন্ধা,
যাকে সে বিশ্বাস করে, যাকে সে ভালোবেসে এসেছিল, সে তো তাকে ঠকালো এবং তাকে ভোগ করে মেরে ফেললো। কিন্তু যে তাকে প্রথম দেখেই ভালোবেসেছিল, অর্থাৎ আমি বলবো এর কথা, অরিত্রের কথা, সে যে ভালোবাসার টানে, যার টানে সে এখানে এসেছিল, সেটা সে এ জন্মে এই লোকে না পেয়ে পরলোকে পেল। অর্থাৎ পরলোকে গিয়ে যার খোঁজে সে এসেছে সেখানে তার মৃত্যু ঘটেছে এবং সে মরার পরই জানতে পেরেছে আমাদের সুগন্ধার কথা। এবং এত সব কিছু, এই 3টি কাহিনী যে এক সূত্রে বাঁধা, তোমরা এটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো কীরকম একটা কাহিনী এটা। খুবই দারুণ একটা সাসপেন্স থ্রিলার কাহিনীর মতো এটা। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুকে যারা থেকে শুনছো তারা অবশ্যই একটা ফলো করবে। আর কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের এই কাহিনীটা। আর এরকম নিত্য নতুন কাহিনী শুনতে অবশ্যই আমাকে ফলো করুন ভৌতিক গল্পকে।